যুক্তরাজ্যের লন্ডন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রব গুট্টু। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে। ভেজাল ঔষধে বাজার সয়লাব, করোনার টিকা প্রাপ্তিতে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। সর্বোপরি এই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এই বিষয়গুলি আসলে জনমনে উদ্বিগ্ন সৃষ্টি করেছে। আর আজ এই বিষয়ে আমার সাথে আলোচনা করার জন্য যুক্ত হয়েছেন বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট বুদ্ধিজীবী, যাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নেই। তারপরেও উনি হচ্ছেন কবি, লেখক, গবেষক, ঔষধ শাস্ত্রবিদ এবং বুদ্ধিজীবী, সর্বজন শ্রদ্ধেয় জনাব ফরাদ মাজার। জনাব ফরাদ মাজার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ আপনার অনুষ্ঠান যারা দেখছে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব ফরাদ মাজার, আপনি নিশ্চয়ই জানেন যে ভেজাল ওষুধে বাজার সয়লাব হয়ে গেছে, স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আমরা রয়েছি এবং করোনার টিকা প্রাপ্তিতে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রথমে আমরা ভারতে দ্বারস্থ হয়েছিলাম এবং উচ্চ দামে আমরা টিকা আমদানি করছি, কিন্তু এক পর্যায়ে ভারত সেটা টিকা বন্ধ করে দেয় এবং আমাদের যে প্রথম ডোজ যাদেরকে দেওয়া হয়েছিল তাদের মধ্যে 13.5 লক্ষ মানুষ এখনো সেকেন্ড ডোজ পায় নাই। এই অবস্থা, এই সমস্যা থেকে উত্তীর্ণ কোনো সুযোগ কি আপনি দেখতেছেন, বা এটাকে কিভাবে সরকার টিকল করবে বলে আপনি মনে করেন? না, প্রথমে ধরুন, আচ্ছা আমি আগে প্রথমে বিনয়ের সঙ্গে আমি খুব সাধারণ মানুষ, ফলে আপনি ভালোবেসে কথা বলেছেন, ফলে আমি একেবারে সাধারণ নাগরিক আকারে কিছু বলবো। আর যেহেতু আমার নিজের যে পেশাগত যে শিক্ষা সেটা তো ওষুধ শাস্ত্র, হ্যাঁ, ফলে সেই হিসেবে কিছু কথা, আমার কিছু বক্তব্য আছে, বলার আছে। একটা প্রথমত হলো যে না, এখান থেকে আপনি মুক্তি পাওয়ার খুব সহজ কোনো উপায় নেই। কেমন? মুক্তি পাওয়াতে সহজ কোনো উপায় নাই। এবং আমরা যেটা নতুন ধরনের বিশ্ব ব্যবস্থার মধ্যে প্রবেশ করছি, এ সম্পর্কে আমি অনেকগুলো লেখা আমার ফেসবুক পাতায় লিখেছি। আপনি হয়তো জানেন যে আমার লেখা আমি খুব মূল পত্রিকাগুলোতে, মেইন স্ট্রিম গুলোতে আমি ছাপতে পারি না নানা কারণে, বিশেষত রাজনৈতিক কারণে। মানে পত্রিকাগুলো নিজেরও তাদের দায়িত্ব আছে, কিন্তু আমি মনে করি এই গণমাধ্যমগুলোর অধিকাংশ ঠিক জনগণের পক্ষের নয় বলে তারা অনেক সময় চায় না যে আমরা যে কথাগুলো বলি সেগুলো প্রচারিত হোক। ফলে আমি মনে করি, যেটা আমি প্রথম থেকে যে কথাটা বলে করেছি, যে কোভিড-19 যখনই আসে, শুরু হলো, যখন চিহ্নিত হলো, এবং সে চিহ্নিত হওয়ার ব্যাপারটা যে হঠাৎ এসেছে তা নাকি, মানে এটা আমাদের খুব ভুল ধারণা যে আমরা হঠাৎ কোভিড-19 এসছে এবং হঠাৎ আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এরকম দুরবস্থা আমরা দেখেছি, এটা কিন্তু ঠিক না। এটা ভুল ধারণা, এটা মাথা থেকে বাদ দিতে হবে। প্রথমত আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আগেই বিপর্যস্ত ছিল, কোভিড আসার আগেই। এবং এই বিপর্যস্ত অবস্থার একটা প্রধান কারণ হলো যে আমরা যে অর্থনৈতিক নীতি অনুসরণ করি, যেটাকে বলি কাঁচা খোলা বাজার অর্থনীতি, এর কারণে যে রাষ্ট্রের যে শক্তি ছিল জনগণকে রক্ষা করবার, সেই শক্তি রাষ্ট্র ক্রমশ হারিয়েছে, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি রাষ্ট্রের সার্বভৌমত্ব। রাষ্ট্রের কিছু এলাকা আছে, এখতিয়ার আছে, সে এখতিয়ারের উপর রাষ্ট্রের কিছু নিয়ন্ত্রণ থাকে, যাতে নাগরিকদের সে বাইরের ক্ষতি থেকে সে কিছুটা হলে প্রতিরক্ষা সে দিতে পারে। আমাদের বাংলাদেশ রাষ্ট্রে এই ধরনের সার্বভৌমত্ব বহু আগে হারিয়েছে, ফলে আপনি এই রাষ্ট্রের কাছ থেকে কিছু আপনি আশা করতে পারেন না। ফলে আমাদের আলোচনাগুলো এইভাবে করা উচিত নয় যে আমরা এখান থেকে মুক্তি পাবো কিভাবে। এখান থেকে মুক্তি পাওয়া একটা পূর্ব শর্ত হচ্ছে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার একটা রূপান্তর ঘটানো। এটা কোনো শর্টকাট নেই। আপনি এটা সংস্কার করব, রাষ্ট্রের সরকার বদল করব, তাহলে অন্য কাউকে ক্ষমতা বসালে এসে যাবে, এটা হবে না। এই ভুল ধারণা মাথা থেকে বাদ দিতে হবে। আমরা তৃতীয় বিশ্বের, শুধু বাংলাদেশ না, তৃতীয় বিশ্বের প্রত্যেকটা দেশই তাদের সার্বভৌমত্ব হারিয়েছে অনেক আগে। প্রথমত হারিয়েছে তারা আপনার তিনটে ব্রেটন উড ইনস্টিটিউশনস আমরা বলি, যেমন ধরেন বিশ্ব ব্যাংক, WTO, তারপরে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা বা IMF, এদের যেসব নীতিগুলো, হ্যাঁ, স্ট্রাকচার অ্যাডজাস্টমেন্ট থেকে আরম্ভ করে আর বিভিন্ন রকম যে নীতিগুলো তারা চাপিয়ে দেয় রাষ্ট্রের উপরে, সেই নীতিগুলো আমাদের বাধ্যতামূলক ভাবে আমরা অনুসরণ করি। ফলে সবচেয়ে সৎ যদি কোনো আমরা রাজনীতিবিদকেও আমরা বসাই ক্ষমতায়, তাহলে কিন্তু আমাদের দুর্দশা থেকে আমরা মুক্তির কোনো উপায় নাই। ফলে এটাকে বলে গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশনের ভালো দিক থাকতে পারে, এটা নিয়ে সেটা ভিন্ন আলোচনার বিষয়, কিন্তু মূলত গ্লোবালাইজেশন হচ্ছে যে প্রথাগত যেসব রাষ্ট্রগুলো তৃতীয় বিশ্ব আছে, এটা মানে রাজনৈতিক মানে, আরো অনেক মানে আছে, আমি যেহেতু আমরা স্বাস্থ্য নিয়ে আলোচনা করবো, এর মানে হচ্ছে যে
আমাদের মতো দেশগুলো তারা কোনো রাষ্ট্র আকারে থাকবে না, তারা থাকবে নিতান্ত টেরিটরি। টেরিটরি স্টেট এক না, রাষ্ট্র মানে যেটা জনগণ ইচ্ছায় চলে, এটা থাকবে টেরিটরি হয়ে। এবং সেই টেরিটরি বাংলাদেশ পরিণত হয়ে গেছে 2008 সালে, যেদিন আপনি তথাকথিত ব্যাটলিং বেগমসের নামে 2 বেগমকে সরাবার কথা বলে আপনি 11 করলেন। সেদিনে কিন্তু আমাদের বাংলাদেশ অলরেডি তার যা কিছু অবশিষ্ট ছিল সার্বভৌমত্ব শেষ হয়েছে। যারা ক্ষমতা এসেছেন তারা আন্তর্জাতিক স্বার্থের প্রতিনিধি মাত্র, তারা জাস্ট টেক কেয়ার, কেয়ারটেকার বলতে পারে না। এটা একটা পলিটিক্যাল সিচুয়েশন। এখন এই পলিটিক্যাল সিচুয়েশনকে আপনি যদি না মানেন এবং আপনি যদি ইভেন কোনো রাজনীতি করেন, এতে ক্ষয়ক্ষতি বাড়বে। যে ক্ষয়ক্ষতির কথা আপনি এত আলোচনা শুরুতে বলেছেন, আমরা প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি এবং ইতিমধ্যে বহু ভুয়া মিথ ছড়ানো হয় যে এই বুঝি সরকার চলে যাচ্ছে, ওই বিদেশের সমর্থন প্রত্যাহার করা হচ্ছে, ওই চীনারা এটা করছে না। এটা কিছু হবে না। চীন বলুন কি যত আন্তর্জাতিক ব্যবস্থা বলুন, সকলেই জানে যে দুর্বল রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত না জনগণ এই বাস্তব পরিস্থিতি বোঝার পরে তারা তাদের বিকল্প রাজনীতিকে তারা সংগঠিত না করবে, ততদিন পর্যন্ত এই ব্যবস্থাটা চলবে। এটা হচ্ছে আমার প্রাথমিক ভূমিকা। যারা আপনার কথা শুনছে তাদেরকে পরিষ্কার বুঝতে হবে, ফলে আমি যে কথাগুলো বলবো সেটা তখন সেই আলোকে আসবে। তাহলে আপনার প্রশ্নের প্রথম উত্তরটা আপনি দিয়েছেন যে শিরোনাম, যে স্বাস্থ্য বা ওষুধ ব্যবস্থার ভেজালে সয়লা হয়ে গেছে, এটা কিন্তু মাইনর প্রবলেম। ভেজালটা সমাধান করা কিছু সমস্যা না। বাংলাদেশের ওষুধের যে ডিস্ট্রাকশনটা, ওষুধের বাজার ব্যবস্থাকে তিলে তিলে নষ্ট করেছে পরবর্তী ড্রাগ অথরিটি, যাদেরকে বলি ড্রাগ কন্ট্রোল অফিস যাদেরকে বলি। কারণ আমাদেরকে ড্রাগ পলিসির মধ্য দিয়ে আমরা প্রথম বাংলাদেশের একটা বিরাট ঘটনা ঘটিয়েছিল, সেটা হচ্ছে ড্রাগ পলিসি, ওষুধ নীতি, যেটা এরশাদের আমলে হয়েছিল। এটা বিস্ময়কর, যদিও একটা সেনাতন্ত্রের অধীনে একটা ওষুধ নীতি বাংলাদেশে পাশ হয়েছে এবং যে নীতির কারণে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি খুব দ্রুত বেগে ডেভেলপ করেছে, বিকশিত হয়েছে। বহু ইন্ডাস্ট্রি এখন আছে বাংলাদেশ, বহু বলার ঠিক হবে না, 2-3 ইন্ডাস্ট্রিকে আমি জানি যারা আজকে ভ্যাকসিন উৎপাদন করতে তারা সক্ষম। অনেক ক্যাপাসিটি আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আপনার গড়ে উঠেছে। কিন্তু ওষুধের যে মূল্য ব্যবস্থা, এই মূল্য ব্যবস্থার যে নীতিটা, এটা পরবর্তীকালে ধীরে ধীরে এটাকে নষ্ট করে ফেলা হয়েছে। মানে এর উপর যে নিয়ন্ত্রণটা ছিল সরকারের, সেই নিয়ন্ত্রণটা তারা কোম্পানিগুলো, বিশেষত ওষুধ কোম্পানিগুলোর যে প্রতিষ্ঠান, তাদের যে সংগঠন, সেই সংগঠনের চাপে সরকার এই নীতিটা বন্ধ করতে বাধ্য হয়েছে এবং পরিবর্তিত হওয়ার কারণে বাংলাদেশে ওষুধের দাম বিপুলভাবে বেড়ে গেছে। সেখানে তাদের আর্গুমেন্টটা ছিল আমাদের দেশের ওষুধের দাম বিশ্ব ওষুধের দামের চেয়ে কম, ফলে আমাদের এখানে বাড়ার কোনো সমস্যা নাই। কিন্তু ইতিমধ্যে বহু ওষুধ বাজারে আছে যেগুলোর দাম, জেনেরিক দাম যেটা আমরা ওষুধ করি, এগুলো অনেক কম দামে বিক্রি করা যায়। যদি আমরা প্রাইমারি হেলথ কেয়ারটা আমরা ঠিক মতো ইমপ্লিমেন্ট করতাম, বা যে ধরনের প্রাইমারি হেলথ কেয়ারের জন্য যে মৌলিক যেসব ওষুধগুলো আমাদের দরকার, সেটা উৎপাদনে যদি সরকার খুব সুস্পষ্ট কোনো নীতি থাকতো, এবং এর নীতি থেকে হচ্ছে না, ডাক্তারদের এডুকেশন এবং যারা ওষুধ ব্যবহার করে তাদের যে এডুকেশনটা, শিক্ষা, এটা যদি আমরা দিতে পারতাম, তাহলে আমরা মনে করি যে ওষুধের ক্ষেত্রে আমরা মোটামুটি একটা জায়গায় বোধহয় যেতে পারতাম, যেহেতু আমাদের ড্রাগ পলিসি ছিল। কিন্তু আমাদের ভয়ঙ্কর সমস্যাটা তৈরি হয়েছে, আমরা সরকার যে আধুনিক যেটাকে আমরা বলি লিবারালিজম বা নিউ লিবারালিজম বা নিউ লিবারাল ইকোনমি, বিদেশিদের স্বার্থে আমাদের দেশে সেই ইকোনমিকে যখন তারা প্রবর্তন করলো, বাস্তবায়ন করা শুরু করলো, এতে পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। কারণ আপনি পাবলিকের হাতে কোনো ক্ষমতা রাখলেন না, আপনি রাখলেন বাজারের হাতে। মানে যারা ব্যবসা করে, টাকা করে, দ্রুত টাকা কামাতে চায়, এদেরকে দিয়ে আপনি স্বাস্থ্য ব্যবস্থা আপনি দেখভাল করবেন। আমরা এটা বলতে পারি একটা সিন্ডিকেট। না, সিন্ডিকেটে পরে, সিন্ডিকেটে আসবে, বাজার থাকলে সিন্ডিকেট হয়। বাজার যদি আপনি নীতি থাকে যে বাজারকে আপনি এভাবে গড়ে দিতে দেবেন না, আপনি সরকারের নীতি কিছু কিছু ক্ষেত্রে, যেমন ওষুধ, খাদ্য, আপনি নীতিগতভাবে বলবেন যেটা আপনি কিছু অবাধ বাজারের উপর ছেড়ে দেবেন না, এটা হতে হবে সরকারের নিয়ন্ত্রণে বা জনগণের নিয়ন্ত্রণে, জনগণের অধীন, যেটা জনগণ নিজের স্বাস্থ্য ব্যবস্থার যত্ন তারা নিজেরা করবে এবং এক্সপার্ট সরবরাহ করা, মেডিকেল কলেজগুলোতে ভালো ভালো ডাক্তার তৈরি করা, ভালো ভালো নার্স তৈরি করা, ভালো ভালো স্বাস্থ্য সেবক তৈরি করা রাষ্ট্রের কর্তব্য, এবং রাষ্ট্র খুব কম খরচে সেটা উৎপাদন করবে। কিন্তু রাষ্ট্রের শিক্ষা খাতে খরচের টাকা খুব কম, এই বাজেট দেখেন না, শিক্ষা খাতে কিছু নেই,
লিটারেরি কিছু নেই। স্বাস্থ্য খাতে ফলে শিক্ষা ব্যবস্থাতে আপনার থাকতে তো হবে আপনাকে। এর মধ্যেও তো আমাদের ভালো ভালো ডাক্তাররা আছে, এরপরেও আছে কিন্তু ডাক্তার। এত কিছুর পরে কিন্তু আমাদের তরুণরা যথেষ্ট তারা প্রতিভা। ফলে আপনি তো আপনি নীতি না বদলান, এগুলো করে তো লাভ নাই। আপনি একটা তরুণ ঘাতক, আপনি দেশের জন্য সেবা করে যদি সে তার রিকগনিশন টুকু না পায়। আপনি বড় বড় কোম্পানিগুলোর হাতে সব ছেড়ে দিচ্ছেন, আপনি বড় বড় লুটেরাদের কাছে আপনি স্বাস্থ্যপত্র ছেড়ে দিচ্ছেন। আমার তো আপনি অনুষ্ঠান শুরুর আগে ওই বেক্সিম করে যিনি প্রধান, তার সঙ্গে আমার ভিডিওর কথা বলছেন আমি ডিটেল বলতে, আপনি দেখেছেন যে এরকম একটা খোলা ভাবে প্রকাশ্যে রাষ্ট্রের একজন উপদেষ্টা হয়ে সে একটা কোম্পানির স্বার্থে দেশকে এই জায়গায় নিয়ে চলে গেছে। এর কোনো শাস্তি নেই, হচ্ছে না বাংলাদেশে। এটা নিয়ে কোনো প্রতিবাদ নাই, তার কোনো ব্যাপারে কোনো সরকারের পক্ষ থেকে কিছু না। একমাত্র শুধুমাত্র আমি দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী ওদের কি একটা মন্তব্য করেছে যে তার কারণেই তারা এখন ইন্ডিয়া থেকে তারা পাচ্ছেন, হ্যাঁ, সিরাম ইনস্টিটিউট থেকে তারা ভ্যাকসিন পাচ্ছেন। তো এটার জন্য দায়ীটা কে? এটার জন্য দায়ী বর্তমান সরকার অবশ্যই। তাহলে আমি তো এই সরকারকে তো আমি দেখে আপনি কি করে মনে করেন যে আপনার স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হবে? ও তো এরকম আজকে দিচ্ছে সে আপনার ধরুন সালমান রহমানকে, আরো অনেককে দেবে সে এই থেকে সুবিধা। পুরো বাংলাদেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত যে মন্ত্রণালয় আকারে হাজির হচ্ছে এখন চোখের সামনে, সেটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কদিন আগে তো ঘটনা ঘটে গেল, আপনি দেখলেন যে প্রথম আলো সাংবাদিককে কেন্দ্র করে এইসব কি পরিমাণ অডাসিটি আপনার ধরুন সাংবাদিকের, তাকে আমি ধরে রাখতেছি 6 ঘন্টা। আমি সে কি করছে না করছে এই প্রোপাগান্ডা আমি যেতে চাই না। একটা সাংবাদিককে আমি গেছেন, আমি যদি সে রিয়েলি কিছু চুরি করে থাকে, তথ্য, রাষ্ট্রের তথ্য চুরি করে, তো ঠিক আছে, তাকে বিচার হোক, আমার সমস্যা নাই সেটা। কিন্তু আপনি তাকে যেটা যেভাবে হেনস্থা করেছেন, আপনি যে সেটা তো আপনি কোনোভাবে আপনি গ্রহণযোগ্য। তাহলে আপনি বাজারের বর্তমান যে অর্থনৈতিক নীতি সরকারের এবং রাষ্ট্রের যে অবস্থা এবং বিরোধী যে কোনো রাজনীতির কথা বলবার কোনো সাধ্য নাই। আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলছেন, করেছেন, যেহেতু আমরা কথা বলতে যেন না পারি। মানে আপনি কোন একটা কথা, আমার কথার মধ্যে একটু এদিক হলে আপনি ধরে নিয়ে আমাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমি জেলে ঢুকিয়ে দেবেন। হ্যাঁ, ওকে। তো আপনি এই পরিস্থিতিতে আপনি কি করে আশা করেন যে বাংলাদেশের স্বাস্থ্য ঠিক থাকবে? আর ওষুধে ভেজাল তো কোনো প্রবলেমই না, ভেজাল তো যে কেউ সলভ করা যাচ্ছে 1 মাসের ব্যাপার। এটা আমাদের প্রশাসন যথেষ্ট শক্ত, তারা ইজিলি করতে পারে। কিন্তু আমরা দেখতেছি যে ইদানিং অ্যান্টিবায়োটিক যে ঔষধগুলি উৎপাদিত হচ্ছে, বিশেষ করে জিঞ্জিরায় যেগুলো উৎপাদিত হচ্ছে এবং এগুলি বাজারজাত করা হচ্ছে, সেখানে আটা ময়দাই আমাদের লোকজন খাচ্ছে। বিশেষ করে শিশুদের যে ঔষধগুলো, এগুলো তো একেবারে নিম্নমানের। আপনি দেখেন উন্নত বিশ্বে শিশুদের, বাচ্চাদের জন্য আপনি কোনো ঔষধ ফার্মেসি থেকে আনতে পারবেন না ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া। সেখানে আমাদের দেশের বাচ্চাদেরকে নিয়ে মানে এই ধরনের যে ওষুধ তারা প্রোভাইড করতেছে, এগুলো আসলে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি যেটা বলছেন এটার সাথে তো আমরা সবাই 100% একমত যে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। আরেকটা কথা আপনি বলতেন যে ওষুধের দাম, আপনি দেখেন একটা এক্সাম্পল, একটা মেডিসিনের দাম যদি আপনি লার্জ ফার্মায় যান তাইলে দেখবেন ওইটার দাম 1700 টাকা। পাশাপাশি আপনি যদি ছোট্ট একটা ফার্মেসিতে যান তাইলে ওইটার দাম দেখা যায় 800 টাকা, তো বা 700 টাকা। তো সেখানে 1000 টাকার ডিফারেন্স একটা ওষুধের দাম। এগুলি মানে কিভাবে মানুষ সার্ভাইভ করবে? আমার দ্বিতীয় কথা হচ্ছে, আমি আপনার কাছে জানতে চাইবো যে যেটা হচ্ছে আপনার সাথে ডিডব্লিউ অনুষ্ঠানে সালমান এফ রহমান বলছিলেন যে বেসকিমকো আসলে ভারত থেকে করোনার টিকা আমদানি করতেছে না, সেটা সরকার করতেছে এবং উনি সেটা উনার গোডাউন ব্যবহার করতেছে। উনি এরকম একটা আর্গুমেন্টে গেছিলেন আপনার সাথে। তো পরবর্তীতে আমরা দেখলাম যে না, উনি আমদানি করতেছেন, সরকার চুক্তি করছে এবং উনাকে ইনভলভ করছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ওইখানে $5.5 করে টিকা আমদানি করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেটার বাস্তবায়ন করা হয়নি। সরকার অগ্রিম টাকা দিছিল ভারতকে টিকা উৎপাদনের জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সরকার যে টাকাটা সিরামকে দিছিল বাংলাদেশের জন্য করোনা টিকা উৎপাদন করার জন্য, সেই টাকাটা যদি আমাদের লোকাল যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি আছে তাদেরকে যদি সহায়তা করা হইতো, তাহলে তারা কি সক্ষম হইতো না এই ভ্যাকসিন গুলা বানানোর জন্য? না, এখানে দুটো জিনিস, একটা হচ্ছে বাস্তবতা, আর আরেকটা হচ্ছে যে আপনার আমাদের ইমিডিয়েটলি বা দ্রুত আমাদেরকে ভ্যাকসিনেশনের যে প্রয়োজনীয়তা কেমন হবে। একটা হচ্ছে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির এখনকার যে ক্যাপাসিটি,
সে ক্যাপাসিটিতে আমি বিশ্বাস করি ফার্মাসি হিসেবে আমরা 2 থেকে 3টা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যথেষ্ট কম্পিটেন্ট, যদি সরকার ফুললি তাদেরকে সাপোর্ট দিত, এত 1-2 বছরে তারা তাদের ক্যাপাসিটি বাড়তো এবং তাদের ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা তাদের বাড়তো। আবার সেক্ষেত্রে আমার যে আপনার বোধহয় খেয়াল আছে আপনার, যে সালমানের রহমান আমার যে মূল যে তর্কটা ছিল যে অ্যাস্ট্রাজেনিকার যে মূল যে ওষুধটা, এটা কিন্তু পেটেন্ট, এটা কিন্তু অক্সফোর্ডের তৈরি করা, ফলে তার পেটেন্টটা আপনার আসলে ছিল পাবলিক, মানে এটা কোনো প্রাইভেটলি প্যাটেন্টেড না, যদিও পরবর্তী অ্যাস্ট্রাজেনেকাকে দিয়ে এটা একটা প্রাইভেটাইজেশনটা হয়েছে। এটা অনেক জটিল বিষয়, আমি সাধারণ আপনার শ্রোতারা এটা ধরতে পারবেন না, ফলে আমি ওই জটিলতার মধ্যে যাচ্ছি না। কিন্তু আমরা যদি চেষ্টা করতাম পেতে, তাহলে তৃতীয় বিশ্বের একটা দেশ হিসেবে আমরা এটা কিছুটা আমরা এক্সপ্লোর করতে পারতাম, তারা সম্ভাবনা ছিল, সেটা প্রথম থেকে করা হয়নি। 2 নম্বরটা হচ্ছে এই যে আন্তর্জাতিকভাবে যে পরবর্তীতে ভ্যাকসিনকে নিয়ে যেসব রাজনীতি শুরু হয়েছে, এটা আন্তর্জাতিক পর্যায়ে, শুধু বাংলাদেশের পর্যায়ে না, এই রাজনীতিটা গত বছরের শুরু থেকেই পরিষ্কার। WHO কি রোল প্লে করছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কিভাবে প্লে করছে, ভ্যাকসিন ন্যাশনালিজম বলে এক ধরনের তর্ক শুরু হয়েছিল আন্তর্জাতিক ক্ষেত্রে, যে ধনী দেশগুলো তাদের পরিমাণের চেয়েও বেশি ভ্যাকসিন তাদের অধীনে রাখতে চায়, কোম্পানিগুলোকে অনেকে দেশ প্রি অর্ডার দিয়ে সেগুলো তারা নিজেদের অধীনে তারা রাখতে চেষ্টা করছে। এই কথাগুলো কিন্তু বছরখানেক আগে এটা ছিল, কিন্তু আমাদের সরকার যেহেতু এটা আমাদের সরকার নয়, জনগণের সরকার নয়, এবং সেখানে সরকারকে পরামর্শ দেবা জনগণের পক্ষে আমরা কেউ নাই, যারা আছে তারা প্রত্যেকে কোম্পানির স্বার্থ কিংবা এই সরকারকে ক্ষমতা রাখার স্বার্থ তাদের কাছে প্রধান, ফলে এই কথাগুলো এই ব্যাপারে তারা ফলো করেনি, তারা এর যে কনসিকুয়েন্সটা কি হতে পারে এই ব্যাপারে তারা মোটেও তারা নিশ্চিত ছিল না। ফলে অ্যাস্ট্রাজেনেকা মানে এখন ধরুন আমি DW এর যে আমার সঙ্গে যে ইন্টারভিউটা হয়েছে, তারপরে এটা পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে যে আপনি তারা কয়েক 1 সপ্তাহের মধ্যে আমি নিজে জেনে ফেলেছি যে আপনি সিরাম ইনস্টিটিউট থেকে আপনি এখন ভ্যাকসিন পাবেন। জি, ঠিক আছে, ওকে, আপনি পাবেন না, এটা কারণটা হচ্ছে যে ইন্ডিয়াতে আপনার ইতিমধ্যে যেভাবে করোনা ভাইরাস ছড়িয়েছে, তাদের যে ডোমেস্টিক যে সমস্যা, এটাকে সমাধান করার কথাটা বলেই তারা শুধু বাংলাদেশে বন্ধ করে নাই মোদী। এটা পলিটিক্যাল কারণ আছে এবং কিছুটা যুক্তিসঙ্গত কারণ আছে। পলিটিক্যাল যে সে প্রচুর সমালোচনা মুখোমুখি হয়েছে বাইরে ভ্যাকসিন দেওয়ার কারণে, আর সঙ্গত হলো এই আপনি তো আসলে ভারতের পরিস্থিতি তো খুবই খারাপ, সেই কারণে তাকে তো আসলে তার ভ্যাকসিনটা দিতে হবে। এখন এই যে সে দিল না, এ না দেওয়াটা কিন্তু ব্যবসায়িক ডিল আকারে এটা কিন্তু আপনার এটা সে পারে না, এটা সে ক্ষতিপূরণ দিতে বাধ্য, কিন্তু আন্তর্জাতিক নীতিতে এখন ভারত এখানে পার পেয়ে যাবে, কারণ পাবে যেহেতু সে এই ভ্যাকসিনটা তো একটা হিউম্যানিটেরিয়ান রিজনে সে ব্যবহার করেছে, মানে আপনি এটাকে তাকে যে জবাবদিহি করাবেন সে জবাবদিহি করার সুযোগ আপনার নাই। এখন আপনি যদি পেতে চান, এটা দেখা যাচ্ছে যে অনেকে বলছেন এক্সপার্টরা এটা 2023 সাল পর্যন্ত চলে যেতে পারে, যদিও সে বলছে যে না ঠিক আছে আমি নভেম্বরে অক্টোবর আবার উৎপাদন করে তোমাকে দেবার চেষ্টা করব, কিন্তু অন্তত আমার কাছে যে তথ্যগুলো আমার হাতের কাছে আছে তাতে দেখা যাচ্ছে সে এটা প্রায় অসম্ভব, ফলে এটা 2023 সাল পর্যন্ত যেতে পারে। বাংলাদেশ সেটা এই ক্ষেত্রে তার প্রথম সে একটা ধাক্কা খেলো ভ্যাকসিনের এটা করতে গিয়ে, আমি এটা গিয়ে সে ডিপ্লোমেসি করতে গিয়েছে, বাংলাদেশ শুধু তাই না, আপনি খেয়াল করতে হবে সে কিন্তু এটা নিয়ে কূটনীতি করতে গেছে, মানে আপনি দেখবেন যে ওদের যে অ্যাম্বাসেডার তার কাছ থেকে উপহার আকারে ভ্যাকসিন গ্রহণ করা হচ্ছে, ভারতকে কত মিত্র দেশ বলে প্রচার করা হচ্ছে, এসবই আমার কাছে আছে, সময় হবে না আপনার দর্শককে এগুলো দেখানো, কিন্তু এইসব তারা করেছে, এইসব এগুলো আপনার ভারতকে প্রমাণ করার জন্য ভারত কত বন্ধু দেশ আমাদের জন্য, শুধু রাজনৈতিক উদ্দেশ্যে, এর বাইরে কিছু নাই। কত বলতে ভারত যে কত বন্ধুত্ব নরদের মধ্যে আসার পরে আমাদের এখানে ইতিমধ্যে প্রায় ধরুন কত 22টা ছেলে শহীদ হয়েছে, ছেলে মারা গেছে। ওকে, এটা আমাদের মৈত্রী ধারণা, ফলে আমাদের ধরুন শুনুন বাংলাদেশিদের মধ্যে সমস্যা আছে, ভারতকে বলে তো কোনো লাভ নেই, বাংলাদেশিদের সমস্যা আছে, বাংলাদেশের মধ্যে যদি আপনি যে দেশের প্রতি টান না থাকে সে যদি বুঝতে না পারে এগুলো তো খুব কঠিন কিছু না বোঝা, তাহলে বাংলাদেশে যারা সংবাদপত্রে আছে, গণমাধ্যমে আছে, সরকারের নীতি নির্ধারক মহলে আছে, তারা যদি এটা না বুঝে তো আপনি তো ওকে বলে কি করবেন, এটা তো একটা কি আপনি এটা অবাস্তব পরিস্থিতি, ফলে আপনি এটা পাচ্ছেন না, আপনি এটা হচ্ছে আপনার স্থানীয় পরিস্থিতি, কিন্তু যদি আমি এই কথা বলে থেমে যাই তাহলে আমার বোধহয় আমি অন্যায় করব, এমনকি বর্তমান যারা ক্ষমতা আছে তাদের প্রতি অবিচার করবো, আমি অবিচার করতে চাই না,
কারণ আসলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভ্যাকসিন নিয়ে যে রাজনীতিটা, সেই রাজনীতিকে মোকাবেলা করার সক্ষমতা, দূরদৃষ্টি বাংলাদেশ রাষ্ট্রের নাই। বাংলাদেশে এই পর্যন্ত আমি যতগুলো টেলিভিশনে যেসব শো গুলো আমি দেখেছি, তাদের প্রত্যেকে যেটা মিস করে, প্রথম থেকে তারা বাদ দেয় আলোচনা ক্ষেত্রে, সেটা হলো যে আমাদের তিনটা বড় সমস্যা আছে আন্তর্জাতিক ক্ষেত্রে দেখতে গেলে। তিনটা বড় বৃহৎ সমস্যা, যেটা সমাধান করা খুব কঠিন। একটা হচ্ছে যে এটাকে বলে, আমরা বলতে পারি ভ্যাকসিন ন্যাশনালিজম, বা অনেক সময় WHO বলছে ভ্যাকসিন অ্যাপার্থেইড, মানে ধনী দেশগুলোর তারা পাবে, তারা সারা দুনিয়ার জনসংখ্যার অল্প সংখ্যা, কিন্তু তারা আগে ভ্যাকসিন পাবে, এবং সেই ভ্যাকসিন পেতে গিয়ে তাদেরকে যে পরিমাণ দরকার তার চেয়ে বেশি তারা কিন্তু মজুদ করে রেখেছে, করে রেখেছে। মজুদ করার পরের কথা, আমাদের করবে কথা বলতেছে, আমাদের রেখেছে, এটা তারা মজুদ করেছে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম সমস্যা। এইটা সমস্যাটা বাংলাদেশ একা সমাধান করতে পারবে না। তাহলে ফলে আপনার তার প্রতি আপনার কোনো এক্সেস নাই, আপনার এইগুলো আপনার পাওয়ার কোনো নাই। দুই নাম্বারটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, মেধা সত্ত্বের অধিকার, যেটাকে বলা হয় IPR। এখন IPR এর কারণে পেটেন্ট আছে এই বিভিন্ন রকম ওষুধের উপরে। আপনি চাইলেই অন্য কোম্পানি, যেহেতু কোম্পানিগুলো একচেটিয়া বাজারে, তাদের একচেটি নিয়ন্ত্রণ চায়, ফলে আপনি চাইলেই আপনি কি করতে পারবেন না, আপনি উৎপাদন করতে পারছেন না। ফলে এটা বিরাট ধরনের বাধা। এখন এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট WTO তে কি প্রতিবাদ করা হয়েছিল? তৃতীয় বিশ্বের লোক কি এটা নিয়ে সংগ্রাম করেছে? হ্যাঁ, করেছে। তারা চেষ্টা করেছে এটা বুঝাতে, না কিছু কিছু এসেনশিয়াল ড্রাগ যেগুলা, বিশেষত এই ধরনের প্যান্ডেমিক ক্ষেত্রে, যেটা অতিমারির ক্ষেত্রে বা মহামারীর ক্ষেত্রে, যেটা জনগণের স্বাস্থ্যের জন্য সাংঘাতিক রকম বিপর্যয় তৈরি করে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদেরকে কোনো নিয়ম করা যায় কিনা, যে নিয়মের ফলে আমরা উৎপাদন করতে পারি আমাদের অধিকারের বলে, আমাদের যে জনগণের স্বার্থ রক্ষার স্বার্থে। সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে নিয়ম আছে, এটা বলে কম্পালসারি লাইসেন্সিং। আপনি চাইলে কিন্তু আপনি থার্ড পার্টিকে, মানে আরেকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে দিয়ে ওই ওষুধটা আপনি উৎপাদন করতে পারেন। কিন্তু এখানে বাধাটা হচ্ছে যে এর টেকনোলজিটা কোম্পানি যাবে, টেকনোলজিটা কোম্পানির কাছে আছে। কোম্পানি যদি এটা আপনাকে দেয় তাহলে আপনি উৎপাদন করতে পারবেন, না দিলে তুমি দিতে পারছেন না, পারবেন না। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে অ্যাস্ট্রাজেনেকার যে টেকনোলজি, এটা আসলে অ্যাস্ট্রাজেনেকার না, এটা ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি। এটা আপনার কোনো পেটেন্ট নাই, বা এটাকে IPR থাকার কথা নাই, মূল টেকনোলজি থাকার কথা নাই। সেটা একটা নেগোসিয়েশন হতে পারত, সেটা হয় না। তাহলে আপনি এই যে IPRটা সরি আপনি ভাঙতে পারছেন না, আপনি বদলাতে পারেননি। 6 বার চেষ্টা হয়েছে WTO, এটা বদল হয়নি, বদল করা হয়নি। এমনকি মহামারীর পরেও বারবার কথা উঠেছে এটার বদল। তো এই পরিস্থিতি তখন আরেকটা কৌশল আন্তর্জাতিকভাবে নেওয়া হয়েছিল, আপনি হয়তো সেটা জানেন, এটাকে বলে কোভ্যাক্স। হ্যাঁ, যে সমস্ত তৃতীয় বিশ্বের জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কিনবো, সব দেশ এক জায়গায় টাকা দেবে, সারা দুনিয়ার মানুষের জন্য একসঙ্গে ভ্যাকসিন কেনা হবে, একসঙ্গে এটাকে যেন আমরা দিতে পারি সবাইকে, এটা করতে হবে। এটার পেছনে সায়েন্টিফিক যুক্তিটা আপনাকে মনে রাখতে হবে। সায়েন্টিফিক যুক্তিটা হলো এই যে যদি আজকে আপনি ইংল্যান্ডে আছেন, ইংল্যান্ডে সবাইকে আপনি ভ্যাকসিনেশন দিলেন, আপনার সব ভালো হয়ে গেল, তাতে কিন্তু মহামারী যাবে না। ওকে, অলরাইট, আপনাকে সারা দুনিয়া থেকে এটাকে নির্মূল করতে হবে, মানে আমাদের ইমিউনিটি বাড়াতে হবে, সারা দুনিয়ার সবারকে ইমিউনিটি বাড়াতে হবে। তাহলে আমি সকলকে ভ্যাকসিন দিতে হবে। মানে এখন ধনী দেশগুলোর সমস্ত ভ্যাকসিন ওদের মধ্যে গুদামজাত করে রেখেছে, আবার বেশি দামে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে বিক্রি করার জন্য। এতে কোনো লাভ হবে না, এতেও কিন্তু এই অতিমারি বা এই মহামারীটা আপনার যাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে যে কোভ্যাক্সও পার্টিসিপেশন এবং তাকে ইফেক্টিভ করার ক্ষেত্রে ধনী দেশগুলো কোন রকম কোলাবোরেশন করে নাই। এই জন্য আমি বললাম যে আমি যদি বলি যে একতরফা আমি বাংলা একটা সরকার, বর্তমান সরকারকে যদি আমি দোষারোপ করি, এটা আমি ঠিক করব না। যদি আমি একই সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে যে ধরনের এই নিয়ন্ত্রণ টেকনোলজির উপরে চলছে, সেই নিয়ন্ত্রণের ব্যাপারে একই সঙ্গে কথা না বলি, এবং যে এফোর্টসটা বিভিন্ন রাষ্ট্রগুলো নিয়েছিল সকলের স্বার্থে, সেগুলো ধনী দেশগুলো যে কাণ্ডটা করেছে, এটা ভয়ানক মোরাল অপরাধ, এটা নৈতিক অপরাধ, এটা মারাত্মক নৈতিক অপরাধ তারা সমস্ত বিশ্বের জনগণের প্রতি তারা করছে। ফলে ধনী দেশগুলো এর জন্য
প্রধানত দায়ী, যে তারা এই ভ্যাকসিনটা দেবার দায় দায়িত্ব এনশিওর করার দায়িত্ব তাদের ছিল, সেটা না করে তারা এক ধরনের ভ্যাকসিন ন্যাশনালিজম করছে এবং তারা আমাদেরকে সেখান থেকে বঞ্চিত করছে। তাহলে এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে, যে আমি শুধুমাত্র স্থানীয় পরিস্থিতি নিয়ে আলোচনা করলে আমরা পুরো বাংলাদেশের পরিস্থিতিটা বুঝতে পারবো না। জি, এখন আপনাকে দেখতে হবে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি, বা এগুলি তো আসলে আমরা যদিও বলতে যাই সবকিছুতেই দেখা যায় যে সরকারের একটা ব্যর্থতা, সরকারের মানে সব সেক্টরে এটা সমন্বিতার অভাব। আমরা কিন্তু দীর্ঘ সময় পেয়েছিলাম যখন ওয়ানে করোনা টা ছড়িয়ে পড়ছিল বা যখন লক্ষণ দেখা দিছিল, আমাদের সরকার যখন বলছিল যে আমরা সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে রাখছি, কোনো সমস্যা হবে না, বা সরকারের মন্ত্রীরা বলছিল এটা আসলে একটা ফ্লু ভাইরাস বা সর্দি জ্বরের মতো, এটা সিরিয়াস কিছু না। এরপরে সরকার বলতে যে আমরা প্রিপারেশন নিয়ে রাখছি, কিন্তু আমরা গত 1 বছর বা 15 মাসে যেটা দেখলাম বাস্তবে আসলে কিছুই নাই, সবকিছুই জিরো। তো আমি এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে শুরুতেই যখন চায়না আমাদেরকে বলছিল যে তারা আমাদের এখানে ভ্যাকসিনের টেস্ট গুলা করবে, তারা বাংলাদেশ সরকার যদি সেগুলিকে অনুমোদন দেয়, তারা এটা এখানে করতে চাচ্ছিল, কিন্তু সরকার সেটা তাদেরকে অনুমোদন দেয় নাই। না দেওয়ার ফলে সরকার কিন্তু আসলে ভারতমুখী হয়েছে, যেটা আপনি বললেন। হয়তো এখানে অনেকেই বলে যে ভারতের কাছ থেকে টিকা আমদানি বা ইংল্যান্ডের সাথে অক্সফোর্ডের সাথে সরাসরি যোগাযোগ না করে এদের কাছ থেকে এদের দ্বারস্থ হওয়া বা সিরামের দ্বারস্থ হওয়ার পিছনে একটা বাণিজ্যিক স্বার্থ ছিল ব্যক্তি এবং গোষ্ঠী। তো সেটা তো এখনই আমরা আসলে পরিষ্কার হয়ে গেলাম, আমরা জানলাম যে এক একটা ভ্যাকসিনকো 77 টাকা প্রফিট করছে। এবং ভ্যাকসিনকোর একজন কর্মকর্তার সাথে আমার ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছে, উনি আমাকে বলছেন যে প্রতিটা ভ্যাকসিনে যদিও তারা 77 টাকা প্রফিট করছেন, কিন্তু এখান থেকে 60 টাকা তারা সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গকে উপহার দিচ্ছেন এবং 17 টাকা তাদের পকেটে গিয়েছে, তারা এটা স্বীকার করছেন। এখন আমার প্রশ্ন হলো, আপনি 5.5 টাকা করে চুক্তি করলেন ভারতের সাথে, আর এখন আপনি $10 করে, সরি $5.5, আর এখন হচ্ছে চায়নার থেকে আপনি যেটা গতকালকে চুক্তি যেটা ফ্লাশ হয়েছে, $10 করে আপনি ভ্যাকসিন আনবেন, একটা চুক্তি করছেন, যেটা আপনার একজন অতিরিক্ত সচিব, ওনার নাম হচ্ছে শাহিদা আক্তার, উনি গতকাল প্রেস কনফারেন্সে এটা ফ্লাশ করছেন। এটা করার পরেই ওনাকে ওএসডি করা হয়েছে। তার আগে আমরা দেখলাম যে রুজিনাকে একই অপরাধে আপনার গ্রেফতার করা হইলো, জেলে রাখা হইলো, আবার সেই তথ্য প্রকাশের অভিযোগে বা তথ্য চুরির অভিযোগে। এখন প্রশ্ন হলো যে আপনি এত সুযোগ থাকার পরেও চায়না আপনাকে মোটামুটি ফ্রি দেওয়ার চেষ্টা করছিল, আপনি চায়নার দিকে ঝুঁকেন নাই, এখন $10 আপনি চায়নার থেকে ভ্যাকসিন আনতেছেন। আরেকটা বিষয় এখানে আছে, এখন যে জুট হচ্ছে আপনার আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ভারত সহ একটা যে তারা কোয়াড করতেছে, সেখানে যদি বাংলাদেশ যোগ দেয়, তাহলে কি চীন শেষ পর্যন্ত আমাদেরকে ভ্যাকসিন দিবে? আপনি কি মনে করেন? প্রথমত এই প্রশ্নগুলো ধরুন একদম সাদা কালো আলোচনা করলে আমরা উত্তর পাবো না। প্রথম কথা হচ্ছে চীন কিন্তু আপনাকে ভ্যাকসিন দিয়েছে। চীনের যে ভ্যাকসিনের যে আপনি টেস্টের কথা বলেছেন, এটাও এত সাদা কালো না। প্রথম কথা হচ্ছে যে আপনি তো বাংলাদেশে, যেটা আমি অভিযোগ করেছিলাম শুরুতে, যে বাংলাদেশে ভারত থেকে সিরাম ইনস্টিটিউটের যে ভ্যাকসিন এসছিল বাংলাদেশে এবং যেভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে, সেখানে যে ফর্মটা সিগনেচার করা হয়েছিল, সে ফর্ম দেখে বোঝা যায় যে বাংলাদেশে একই সঙ্গে একটা হিউম্যান ট্রায়ালও চলেছে। এখন হিউম্যান ট্রায়াল যদি আপনি চালাতে হয়, তাহলে আপনার এটা একটা ইন্টারন্যাশনাল বায়োমেডিক্যাল রিসার্চ এথিক্স আছে, আন্তর্জাতিক ভাবে কিছু নীতি নিয়ম আছে, গবেষণার কিছু নীতি নিয়ম আছে, ইনফর্ম কনসেন্ট লাগে। আপনি তিনি যে সঠিক তথ্য দিচ্ছেন সেটা সঠিক দিচ্ছেন কিনা, কি করে আপনি সেটা মনিটর করছেন, এই ব্যাপারটা আছে। এটা যথেষ্ট একটা টেকনিক্যাল বিষয়। কিন্তু আপনি কি করলেন, আপনি বললেন যে আপনি অ্যাস্ট্রাজেনিকা মানে ভারত থেকে আনা এই ভ্যাকসিন আপনি নেবেন, কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয়, দায়িত্ব নেবেন না, মারা যায়, এটার কোনো দায় দায়িত্ব আমি নেব না। জি, হ্যাঁ, ঠিক আছে। তো ওকে, তো এটা তো আপনাকে অলরেডি করে ফেলছে ভারত। জি, তখন আপনি কোথায় ছিলেন? আপনারা বা কোথায় ছিলেন? তার মানে ভারত আমাদের উপর এক্সপেরিমেন্ট করছে, তার যে টিকাগুলি দিচ্ছে সেটা আমাদের উপর এক্সপেরিমেন্ট করছে, ফ্যাসিলিটি দিয়ে করেছে, ইয়াবা দিয়ে করতেছে সারাক্ষণ আপনাদের। জি, আমি বলছি যে আমি মনে করি এর জন্য বাংলাদেশের জনগণ দায়ী। খালি ভারত দোষারোপ করলে হচ্ছে না। বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী, যাদের এসব বোঝার কথা এবং যারা দেশকে সাধারণ মানুষের পক্ষে থাকার কথা, তারা তো এই কাজগুলো করেনি। বাংলাদেশ থেকে ফেন্সিডিল নিষিদ্ধ এবং সঙ্গত কারণে নিষিদ্ধ করা হয়েছিল।
ভারতে আপনি সীমান্তের পাশে ফেন্সিডিলের আপনি দোকান দিয়ে, কারখানা দিয়ে আপনি ফেন্সিডিল বাংলাদেশের থেকে একটা বিশাল একটা ইয়টকে আপনি ধ্বংস করেছেন, ঠিক আছে না? এখন আপনি ইয়াবা আনতেছেন মায়ানমার থেকে, তাহলে আপনি শুনুন, আপনি সব তো বাইরেকে দায়ী করলে চলছে না। বাংলাদেশে যারা এই ক্ষেত্রে ভূমিকা রাখবার কথা তারা তো এই ক্ষেত্রে ভূমিকা রাখছে না। ফলে আপনি যদি সেইটা বলতে গেলে আমরা বলবো যে এক্ষেত্রে আমাদের যথেষ্ট আমাদের দোষ আছে। ফলে আমরা ইতিমধ্যেই কিন্তু অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনের যে রিসার্চটা, অথচ এটা কোনো রিসার্চ প্রোটোকলও মানি নেই আমরা, যে এর মধ্যে আমরা এরপরে পরবর্তীকালে ফলো আপ করবো যে অ্যাস্ট্রাজেনিকাতে কার কি হয়েছে, এটা তো গোপনে চলবে, আমরা তো জানবো না, ঠিক না? গ্রামে গ্রামে গিয়ে যাদেরকে দেওয়া হয়েছে লিস্ট তাদের কাছে আসে, ধরে ধরে তারা হয়তো বাড়ি বাড়ি গিয়ে কোনো জানবো না এগুলো করতে। কারণ বাংলাদেশের জনগণকে গিনিপিগ বানাবার এটা আজকে শুরু হয় নাই। আপনি তো সিয়াটো সেন্টার সম্পর্কে শুনেছেন না? মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ যে নীতিগুলো, তার অধীনে কলেরা রিসার্চ হয়েছে না বাংলাদেশে? বাংলাদেশে কলেরা ভ্যাকসিনের স্টাডি হয়েছে না গরিব মহিলাদের উপরে আর তাদের বাচ্চাদের উপরে? হয়েছে তো বাংলাদেশ। তাহলে ওটা তো হয়েছে মার্কিনদের স্বার্থে। তো বাংলাদেশের জনগণ তো সবসময় কোনো না কোনো ওষুধের আপনার সে গিনিপিগ হয়েই আছে। ফলে এটা তো নতুন কিছু না। আপনি বলতেছে সেই কারণে চীন যদি আপনাকে বলে থাকে, যে ওপেনলি যদি বলে থাকে ঠিক আছে আমি তোমার এটা করব, তোমার ইয়েতে পরীক্ষা করবো, হিউম্যান ট্রায়ালটা, ফেজ 3 ট্রায়ালের যদি কোনো একটা অংশ করতে চায়, তাহলে আপনার উচিত ছিল কি? উচিত ছিল ঠিক আছে করবে, তাহলে প্রোটোকলস গুলো আসো, আমরা কি তার জন্য কি খরচ হতে পারে, তার জন্য আমরা যারা এটা গ্রহণ করবে ভলান্টিয়ারদের, তার যে আন্তর্জাতিক যে রীতিনীতি, তাদের যেসব তাদের কম্পেনসেশন, তাদেরকে যেসব খরচটা তাদেরকে দিতে হবে, সেটা মেনে তো আপনি করতেই পারতেন। এটা না করতে পারার তো কোনো কারণ নেই। কিন্তু বাংলাদেশে একটা সুস্পষ্ট একটা চীন বিরোধী নীতি, একটা চীন বিরোধী শক্তি এখানে কাজ করে, ঠিক আছে না? আপনি কিছুদিন আগে তো ওই যে আপনি দেখেছেন এসালাম গ্রুপের ওখানে দেখা গেল যে গুলি করে লোক মেরে ফেলা হয়েছে, কারণ যেহেতু এখানে চীন ইনভেস্টমেন্ট আছে। মানে বাংলাদেশ থেকে চীন ইনভেস্টমেন্ট তাড়াবার জন্য খুবই সক্রিয় আছে একটা 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 অংশ। দ্বিতীয়ত কোয়াডে যদি বাংলাদেশ অংশগ্রহণ করে তারা চিন্তা পরিষ্কারই বলছে এটা তাতে তারা সন্তুষ্ট হবে না, কারণ কোয়াডটা একটা মিলিটারি অ্যালায়েন্স। চীনের কিন্তু যুক্তি খুব পরিষ্কার যে এটা একটা মিলিটারি সামরিক অ্যালায়েন্স। তুমি একটা সামরিক অ্যালায়েন্সে যাচ্ছ, যে সামরিক অ্যালায়েন্সের উদ্দেশ্য হচ্ছে আমার বিরুদ্ধে হ্যাঁ, অবস্থান তো পরে কথা। আপনি নরম করে কথা বলেন কেন? আমি তো লন্ডনে আছি, আমি বুঝতে পারছি না কি হলো। ঠিক আছে ঠিক আছে, চীনকে দমন করা হ্যাঁ, তারা চীনের বিরুদ্ধে একটা সমর, একটা যুদ্ধের প্রস্তুতি নেওয়া পাশ্চাত্যের পক্ষে। অস্ট্রেলিয়া আমেরিকা যেগুলো ডিক্লাইনিং পাওয়ার, এখন যারা ডিক্লাইন করবে, আমরা এটা এই ক্ষমতাগুলো ডিক্লাইন করছে, এই ক্ষমতাগুলোকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের মতো দেশগুলোকে ব্যবহার করা হবে, ঠিক আছে না? ওকে, তো আপনাকে তো সিদ্ধান্ত নিতে হবে আপনি কি চীনের সঙ্গে থাকবেন কি থাকবেন না। চীনের সঙ্গে থাকলে আমার সবচেয়ে সুবিধা হবে তা তো না, কারণ চীন তো উরুগুয়ে মুসলমানদেরকে তো অত্যাচার করছে। চীন যে আপনার প্রতি খুব সদা হবে তা তো না, কারণ আপনি তো মুসলিম। আপনি যে তার যে দৃষ্টিভঙ্গি ভারতের চেয়ে কিংবা ইউরোপের চেয়ে খুব ভালো হবে আপনার প্রতি তা তো না। ফলে আপনাকে সমস্ত কিছু বিবেচনা করেই তো আপনাকে শপথ নিতে হবে। কিন্তু প্রথম কথা, কিছু কথা পরিষ্কার, সেটা হচ্ছে কোয়াডে বাংলাদেশ যাওয়াটা হবে মারাত্মক, এটা একটা ক্ষতিকর ব্যাপার। যাওয়াটা এটা তার জন্য কি বলা যাবে, এটা আত্মঘাতী হবে বাংলাদেশ, এবং সেটা বাংলাদেশ জনগণ তো নাও মানতে পারে, এবং এটা আত্মঘাতী হবে। এবং দ্বিতীয়ত চীনের সঙ্গে তা নিঃসন্দেহে বিরোধিতা আপনি করতে হবে, তার যেসবগুলো হিউম্যান রাইটস ভায়োলেশন থেকে আরম্ভ করা যেগুলো আছে, আপনার যে আপত্তির জায়গাটুকু আছে। কিন্তু যদি তার বেল্ট রোড ইনিশিয়েটিভের সঙ্গে আপনি না থাকেন, তার যে নতুন করে যে হিমালয়ান রিকনফিগারেশন, মানে তার যে নতুন যে ইউরেশিয়ান যে জিও স্ট্র্যাটেজিক রিকনফিগারেশন, তার যে চিন্তা, এই চিন্তা যদি আপনি না বুঝেন এবং তার সঙ্গে সমন্বিত থেকে আপনি নিজেকে বিকশিত করতে না পারেন বা চিন্তা করতে অক্ষম হয়ে থাকেন, তাহলে আপনার কোনো ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি না। পৃথিবীতে বহু জাতি ধ্বংস হয়ে গেছে, বহু রাষ্ট্র টেকে নাই, উড়ে চলে গেছে, তো বাংলাদেশও টিকবে না, কি করা যাবে? আমরা তো চুল পেয়ে গেছে, আর কয়েকদিন পরে আপনার দেশে জীবিতই থাকবো না, দেখে যাবো না কি হবে। কিন্তু তরুণদেরকে বুঝতে হবে যে যদি বাংলাদেশ তারা রাখতে চায়, তাদেরকে আর অনেক বেশি বুদ্ধিমান হতে হবে, আমাদের চেয়ে বুদ্ধিমান বেশি হবে, আমাদের চেয়ে বেশি তাদের কমিটমেন্ট থাকতে হবে, তাদেরকে সর্বক্ষেত্রে এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে। পাশাপাশি আপনি যেটা বলছেন যে চীনের সাথে ওই কোয়াডে যাওয়া ঠিক হবে না, এটা তো চীন পরিষ্কার বলে দিছে যে আমরা মানে হুমকি দিছে চীন
যে এখানে গেলে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে না, এবং বুঝতে পেরেছি। তারা তারা চীনের তাদের সব তাদের সব আপনার প্রজেক্ট গুলোর থেকে তারা প্রত্যাহার করে নিবে ফাইন্যান্স। এবং আপনি যেটা বলছেন এস আলম গ্রুপের যে ঘটনাটা করছে, 5 জনকে গুলি করে হত্যা হয়েছে, এখানে তো প্রকাশ্যেই একটা বিষয় চলে আসছে যে এখানে আপনি নিশ্চয়ই জানেন, এটা আমাদের বলতে কোনো দ্বিধা নেই, যে ভারতে এখন ভারতের একটা অংশ বা নিরাপত্তা বাহিনী, বা আপনি যদি আরো ক্লিয়ারলি বলেন যে রয়ের একটা একটা ব্রাঞ্চই খুলে বসছে বাংলাদেশে, এবং তারা এটা নিয়ন্ত্রণ করে। আমরা জানি যাদেরকে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এবং বিরোধী মতের ব্যক্তিত্ব যারা আছে, সাংবাদিক সহ সুশীল সমাজে সবাইকেই তারা তুলে নিয়ে যায় এবং চেষ্টা করে যে বর্ডার সীমান্ত দিয়ে ভারতে পাচার করে দিতে। আমি এখানে আপনার প্রসঙ্গটাই আমি আনি না কেন, যে আপনাকে বাসার থেকে তুলে নিয়ে গিয়ে একটা সাবজুডিস ব্যাপার আমি আলোচনা করতে চাইছি না। প্রথম কথা ওইটা নিয়ে আমি আলোচনাও করতেছি না, আমি এক্সাম্পল দিচ্ছি জাস্ট। তো আমি বলি আপনাকে, আমি এগুলা শুনুন, আপনাকে কিছু আলোচনা আমাদেরকে আরো ডিপার লেভেলে করতে হবে। প্রথম কথা হচ্ছে যে ডেফিনেটলি ভারতের এখানে অপারেট করে, ভারত একা অপারেট করে না। এখানে প্রত্যেক গোয়েন্দা, আপনি যেখানে যে দেশে বসে আছেন সেই দেশের গোয়েন্দারাও এখানে যথেষ্ট সক্রিয় এবং অপারেটিভ। এবং বাংলাদেশ মূলত এখনো পর্যন্ত এই যে পুরনো পোস্ট কলোনিয়াল স্টেট হিসাবে অনেক বেশি নিয়ন্ত্রিত ব্রিটিশ গোয়েন্দাদের দ্বারা। ফলে আমরা এইভাবে হালকা করে আলোচনা করলে আমাদের চলবে না, কারণ আলোচনা করে আমাদের আরো ডিপ লেভেলে যেতে হবে। সেই জায়গাতে আমরা দেখতে হবে যে বাংলাদেশে আসলে কি এত শক্তিশালী। আমার উত্তর হচ্ছে যে না, কারণ আমি একজন ভিকটিম। আমি বলছি এটা 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 শুনুন, এটা কাগজে বাদ। বাংলাদেশের সমস্যা হচ্ছে বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ, যারা কোনো টাকা পয়সা ছাড়াই রয়্যাল এজেন্সি আকারে তারা নিজেরা রোল প্লে করে। বাংলাদেশের টেলিভিশন গুলোকে দেখেন না, আপনার ভারতকে কোটি কোটি টাকা খরচ করে এদের পেছনে কিছু করেন, কিন্তু এরাই কাজটা করে যেহেতু এটা ইডিওলজিক্যাল। এটা পার্টলি তাদের চিন্তার দুর্বলতা, পার্টলি তাদের যে আনুগত্য, যে জায়গাগুলো তাদের বাঙালি বলতে তারা যেটা বুঝে, ইসলামের প্রতি তাদের যে বিদ্বেষ, ইসলাম ধর্মের প্রতি তাদের যে ঘৃণা, তাদের যে হীনমন্যতা, এই সমস্ত গুলোর জন্য দায়ী। ফলে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। অন্যদিকে আপনি যারা ইসলামপন্থী তাদেরকে দিয়ে তো আপনি কোনো উন্নত চিন্তা করতে পারছেন না, আপনি কোনো দূরদর্শী চিন্তা করার কোন রকম নাই। আপনি তাদের হাতে মোসাদ কোনো বোমা ধরিয়ে দিলে তা ফুটে দিবে ইসলামের নামে, তাদের হাতে কোনো বোমা ধরিয়ে দিলে তারা ফুটিয়ে দেবে, এটা তারা করবে ইসলামের নামে। ফলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলার জন্য যে শক্তিশালী একটা বুদ্ধিমান একটা মেধা সম্পন্ন মধ্যবিত্ত শ্রেণীর দরকার, সেই শ্রেণীর বিকাশ, যাদেরকে আমরা পাশ্চাত্যের বুর্জোয়া বলি, সেই মধ্যবিত্ত শ্রেণীর কোনো বিকাশ বাংলাদেশে ঘটেনি। ফলে আপনাকে এই জায়গাতে এটাকে সমাধান করতে হবে। যেন আপনারা যারা বিদেশে আছেন, আমি আপনার কথা শুনে দেখছি আপনি খুব কথাটাকে নরম করে বলেন, তো আপনি নরম করে কেন বলেন? না, আমি নরম করে বলি না, আমি নরম করে বলি না। সমস্যা তো যারা বিদেশে আছে ওদের মধ্যে, কারণ তারা যদি আপনি শুনুন, বড় বড় গরম গরম কথাবার্তা বলে কোনো লাভ নেই। বিদেশে আমাদের যথেষ্ট ইন্টেলিজেন্ট ছেলেমেয়েরা আছে, সলিড কাজগুলো করতে হলে সলিড কাজগুলো গবেষণা করা, জানা, এগুলো খুব গুরুত্বপূর্ণ কাজ। ফলে বাংলাদেশে সত্যিকার অর্থে এই বাংলাদেশের গোয়েন্দারা এখানে কি করে, কি করতে চায় না করতে চায়, এই সম্পর্কে জানা খুব কঠিন কিছু নয়। এটা খুব একেবারে বিশাল কঠিন ব্যাপারে যে বোঝা যায় না ব্যাপারটা তা না। সাউথ ব্লক সম্পর্কে আমরা জানি, তাদের ওপেন সোর্স ইন্টেলিজেন্স আছে, তাদের বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, পড়লে তারা বাংলাদেশ সম্পর্কে তাদের নীতি কি আমরা বুঝতে পারি, এবং সেই নীতিটা আমরা বলতে পারি পরিষ্কার এই নীতিটা বাংলাদেশের স্বার্থের পক্ষে যায় না। কারণ আমাদের ইন্টারেস্টটা হচ্ছে একটা স্বাধীন দেশ হিসেবে দ্রুত বেগে ইকোনমিক ডেভেলপমেন্ট গুলো করা। তো আমরা যদি দ্রুত বেগে ইকোনমিক ডেভেলপমেন্ট গুলো করতে চাই, তাহলে কি এই বর্তমান সরকারের আপনি করতে পারবেন, যেটা একটা লুটেরা সরকার? না, অবশ্যই পারবো না। তো তাহলে এইখানে আসেন না, তাহলে মূল জায়গাতে আসেন না। এই জায়গাটা সমাধান করে কি আপনি ওষুধের ভেজাল খাওয়াতে পারবেন? আপনি কথা বুঝতে পারছেন? না, বুঝতে পারছি, সেটা কখনোই পারবো না। এই যদি এই লুটপাটের বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, সারাদিনেও শেষ হবে না। আপনি নিশ্চয়ই জানেন, সেটা আমি আমার চ্যানেলেই আমি প্রথম প্রকাশ করছি যে আপনি আমাকে একটা অভিযোগ দিচ্ছেন যে আমি নরম করে কথা বলি, কিন্তু সর্বক্ষেত্রে আমার একটা বদনাম আছে যে আমি সরকারের বিরুদ্ধে অপপ্রচার করি এবং সরকারের বিরুদ্ধে শক্ত অবস্থানে আমিই আছি। সেটা হচ্ছে, আমি প্রথমেই প্রকাশ করছিলাম যে প্রাইম মিনিস্টারের পরিবারের লোকজন যে টাকাগুলি পাচার করছে সুইচ ব্যাংকে, তারপর সেই টাকাগুলি রিকভার করছে আপনার আরব আমিরাত সরকার। সেই টাকার পরিমাণ বাংলাদেশের বাজেট, মানে বাংলাদেশের মতো একটা দেশের 2 বছরের বাজেটের সমপরিমাণ টাকা তারা জব্দ করছে। প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পরিবারের ছেলে মেয়ে, জামাই, বোন বা বাগনা বাগনি সবার মিলে
উম, অনেকগুলি বাড়ি তারা দুবাইতে করছে, এক একটা বাড়ির দাম 700,000 কোটি টাকার মতো। তো এই সব কিছুই কিন্তু আমি ওপেন করছি, এবং প্রতি মাসে যে বাংলাদেশ থেকে কি পরিমাণ টাকা নিউ ইয়র্কে পাচার হয় সেটাও আমি তুলে ধরছি। প্রধানমন্ত্রীর ছেলে সজীব জয় তার আপনার অনেকগুলি ব্যবসা প্রতিষ্ঠান নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে রেজিস্টারভুক্ত হয়েছে, এগুলিও বাংলাদেশের অবৈধ টাকার, এবং সেটা আপনার আমেরিকার সরকার যেটা, এই যে আপনার একজন উপদেষ্টা যে বাংলাদেশ সম্প্রতি ঘুরে গেছেন, তিনিও সেটা সরকারকে বলে গেছেন যে তোমার ছেলের অনেক অপকর্ম আমাদের হাতে আছে, এগুলির থেকে যদি রেহাই পেতে চাও তাহলে আমাদের স্কোয়াডে যোগ দাও। ওইখানে একটা টেপ ফালাইয়া রাখছে। তো দুর্নীতি নিয়ে যদি আমরা কথা বলি সারা দিনেও আমরা শেষ করতে পারবো না। আপনি দেখেন বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্যেকটা মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত, এবং প্রত্যেকটা মন্ত্রী একটা অপদার্থ। এদেরকে মানে এদের কোনো সাধারণ জ্ঞানই নেই, তারা কখন কি বলে তারা নিজেরাই জানে না। আপনি শিক্ষামন্ত্রী দেখেন, সে সকালে বলে এক কথা, বিকালে এক কথা বলে, যে না সবাইকে যদি যখন আমরা টিকা দিব তখন স্কুল কলেজ খুলবো, আবার বলে 5% নিচে যখন সংক্রমণ নেমে যাবে তখন আমরা স্কুল কলেজ খুলবো, আবার বলতেছে শিক্ষক অভিভাবক কারোর থেকে আমাদের চাপ নাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য। মানে আপনি আপনি এদেরকে কি বলবেন? আপনি দেখেন পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন উনি বলছেন যে না, ইসরায়েলের সাথে আমাদের তো কোনো সম্পর্ক নেই, আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা পাসপোর্টের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞাটা তুলে নিছি, এবং ইসরায়েলে যদি কেউ যায় তাকে আমরা শাস্তি দিব। আপনি যদি আইনের দিকে তাকান তাইলে আপনি কোন আইনে তাকে শাস্তি দিবেন? কারণ আপনার তো কোনো আইনই নাই এখানে, ইসরায়েল কেউ ভ্রমণ করলে আপনি তাকে শাস্তি দিবেন। আপনার ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে গত 10 বছরে বাংলাদেশের সাথে ইসরায়েলের ব্যবসা হয়েছে 33 কোটি মার্কিন ডলার। আবার ইপিবি রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে যে আমরা গত 5 বছরে ব্যবসা করছি ইসরায়েলের সাথে 5 লক্ষ ডলার। 5 লক্ষ হোক আর 33 কোটি ডলার হোক, আপনি তো ইসরায়েলের সাথে একটা সম্পর্ক সৃষ্টি করে ফেলছেন। তো এরা পাবলিক প্লেসে আইসা যে কখন কি বলে সেটা আপনি নিজেই জানেন না, বা তারা তো নিজেরাই জানে না। এবং প্রাইম মিনিস্টার নিজেই এক এক সময় এক এক বক্তব্য দেন যে আমরা আমরা চীনে, আমরা বা সিঙ্গাপুর থেকে অগ্রগামী অর্থনৈতিক দিক দিয়ে, আমরা মালয়েশিয়ার থেকে অগ্রগামী। আজকে ওনার ওনার ছেলে বলতেছেন যে মানে বাংলাদেশে ভোটারবিহীন যে একটা সংস্কৃতি চালু হয়েছে নির্বাচনে, সেই নির্বাচন জিয়াউর রহমান চালু করছেন। আমরা যদি সেগুলির দিকে তাকাই তাইলে মানে কি বলবো। এবং উনার একজন উপদেষ্টা, সরকারের উপদেষ্টা, কারণ সচিবালয়ের জয় শুধু প্রাইম মিনিস্টারের ছেলে বললে তো হবে না, উনি উনি সরকারের একটা পার্ট অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। উনি বলতেছেন যে আমাদের অর্থনীতি বা আমাদের জিডিপি চলে গেছে চীনের উপরে, চীন থেকে আমরা এগিয়ে। আপনি চিন্তা করেন, সরকার দাবি করে আমাদের জিডিপি হচ্ছে 2227 ডলার, অথচ ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে 1888। বা আমরা যদি এটা আরো দেশের যে অর্থনীতিবিদ যারা আছেন বা আপনাদের মতো বুদ্ধিজীবী যারা আছেন তারা বলতেছেন যে সেটা 1400-এরও নিচে। তো আমাদের মানে এগুলি তো সব বুগাস। আপনি যেটা বললেন যে ডেভেলপ, যেটা ইকোনমি আমরা ডেভেলপ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই লুটপাটগুলি বন্ধ তারা না করছে, এবং এই লুটপাটগুলি তারা বন্ধ কখনোই করতে পারবে না। কারণ হচ্ছে আমার আমার এজাম্পশন এটা, এই লুটপাটগুলি বন্ধ করতে হইলে আপনাকে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। তারা যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় নাই, তারা আইন শৃঙ্খলা বাহিনী, যদি আরো স্পেসিফিক বলি, পুলিশ এবং সেনাবাহিনীর ক্ষমতায় তারা, মানে সহায়তা তারা ক্ষমতায় আছে, এবং তাদেরকেই যত সুযোগ সুবিধা, অন্যায় অনিয়ম লুটপাট করার সুযোগ তারা করে দিচ্ছে। তো এখানে এইগুলি কখনোই বন্ধ হবে না। আর আপনি যেটা বলছেন যে সুশীল সমাজ বা মধ্যবিত্ত শ্রেণী এগিয়ে আসতে হবে, দেখেন যেন ফোরান মজা সাহেব, আপনার মতো বুদ্ধিজীবী বা আরো যারা আছেন তারা যদি এই বিষয়গুলি নিয়ে এগিয়ে আসেন, কথা বলে, তাদের মধ্যে একটা জিনিস আমি প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার চেষ্টা করি, তারা বলেন যে অনেকেই আপনার উদাহরণটা দেন যে দেখেন ফোরাত মাদার সাহেব যখন কথাগুলি তুলছিলেন, বলার চেষ্টা করছিলেন, ওনাকে কিন্তু গাইড করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মানে অনলাইনে যারা আপনাদের মতো যোদ্ধা আছেন বা যারা অনলাইনে সক্রিয় আছেন, তারা তাদের কারণেই কিন্তু সরকার ওনাকে শেষ পর্যন্ত গুম করতে পারে নাই। এখন আমাদের প্রত্যেকেরই ফ্যামিলি আছে, ব্যবসা বাণিজ্য আছে, আমরা তো এটা করতে পারি না। আসলে আপনি দেখেন যারা দেশপ্রেম যাদের মধ্যে আছে বা যারা দেশ নিয়ে কাজ করতে চায়, তারা কিন্তু এখন বয়ে নীরব হয়ে গেছে, প্রত্যেকের মুখে কিন্তু তালা দিয়ে তারা নিজেরাই বসে রয়েছে। আর সংবাদপত্রের বিষয়ে যেটা আপনি বলছেন, সংবাদপত্রের দুইটা পার্ট হয়ে গেছে। এই সরকার আপনি দেখেন ক্ষমতায় আসার পর থেকেই প্রত্যেক জায়গায় বিভক্তি সৃষ্টি করে রাখছে। সংবাদপত্রের একটা বড় অংশ যারা
মূল স্টিম দাবি করে বা চেতনা, আমাদের দেশে তো নতুন একটা প্রভাব সৃষ্টি হয়েছে গত 10-12 বছরে, যে আমি চেতনার পক্ষে, আমি মুক্তিযুদ্ধের পক্ষে। আপনি বাংলাদেশে এখন 1% মানুষও আপনি দেখাইতে পারবেন না যে বাংলাদেশের বিপক্ষে, কিন্তু তারা এটাকে একটা একটা ডিবেট সৃষ্টি করছে যে আমি বাংলাদেশের পক্ষে, হে বাংলাদেশের বিপক্ষে। মিডিয়াতেও সেটা হয়েছে। মিডিয়ার একটা বড় অংশ সরকারের উচ্ছিষ্টভোগী, তারা প্রতি মাসেই তারা সরকারের কাছ থেকে নগদ পায়। আপনি দেখেন যে কয়েকদিন পর পরই প্রাইম মিনিস্টার উনার ইয়ের থেকে, আমরা ত্রাণ তহবিল থেকে বা সহায়তা তহবিল থেকে 50 কোটি, 20 কোটি, 70 কোটি, 100 কোটি টাকা দিয়ে দেন তাদেরকে, তাদের কল্যাণে। এই টাকাটা কার? এই টাকাটা তো জনগণের। এই টাকাটা কেন তাদেরকে দিবেন? এই টাকাটা তাদেরকে দেওয়াই হচ্ছে যে আমি অবৈধভাবে ক্ষমতায় আছি, আমাকে ডিস্টার্ব করো না, আমার গুণগান গাও, আর যেটা উন্নয়ন, আমার উন্নয়ন করো। দেখেন আপনি যদি তাকান গত 12 বছরে বাংলাদেশের দিকে, বাংলাদেশে আসলে কোনো, আমি বলবো যে কোনো উন্নয়নই হয় না। এক পদ্মা সেতুর উন্নয়ন দিয়ে আপনি বাংলাদেশের 64টা জেলা বা 425টা উপজেলাকে আপনি মূল্যায়ন করতে পারবেন না। এক ফোঁটা বৃষ্টি হলে ঢাকা শহরে বন্যা হয়ে যায়। গত 12 বছরে সরকারের উন্নয়ন বলতে কি দৃশ্যমান দেখা, এটাই একটা মেট্রো রেল আর পদ্মা সেতু, এর বাইরে কোনো কিছু নাই। আপনি যদি তাকান, গতদিন আমি দেখছি আপনার নেত্রকোনায় একটা একটা ব্রিজের উপর সাঁকো দেওয়া হয়েছে। ওই ব্রিজটা 5 বছর আগে নির্মিত হয়েছে, কিন্তু ওই এটার দুই পাশ এখনো মাটি দিয়ে ভরাট হয় নাই, এটার উপর সাঁকো দিয়ে মানুষ পারাপার করতেছে। তো এটাকে তো আমরা উন্নয়ন বলতে পারবো না। সর্বোপরি মানুষের মধ্যে একটা ভয় কাজ করতেছে, যেটা হচ্ছে আপনার, যে আমি এখন বাইরে আছি, আমার মতো অনেকেই বাইরে আছেন। আপনি জানেন যে আমাদের সাংবাদিকদের মধ্যে সবচেয়ে নির্যাতিত সাংবাদিক হচ্ছেন মাহমুদুর রহমান। উনি যে কিভাবে টর্চার হয়েছেন সেটা তো সবারই জানা। উনি এখন বিদেশে বসে আছেন, তারপরেও কথা বলার চেষ্টা করতেছেন। যখনই উনি কথা বলেন তখন চেষ্টা করা হয় যে উনার মুখ বন্ধ করে দেওয়ার জন্য। এবং উনার পত্রিকা উনি এখান থেকে, লন্ডন থেকে উনার পত্রিকাটা আবার চালু করছিলেন। এটা চালু 2-3 দিনের মাথায় এটা বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়ে যায়, এখন আপাতত বন্ধ আছে। তারপরে আমরা যারা বিদেশে আছি, আমরা যারা গণমাধ্যমে কাজ করি, তাদেরকে কিন্তু প্রতিদিনই আপনার সরকারের বাহিনী বিভিন্নভাবে ফোন করে, গালাগালি করে, মেন্টালি হ্যারাসমেন্ট করার চেষ্টা করে। এবং আমার ব্যক্তিগতভাবে হয়তো নাই, কিন্তু আমাদের অনেকেরই তো ফ্যামিলি দেশে রয়ে গেছে, তাদেরকেও নানাভাবে তারা টর্চার করে। কিন্তু সবকিছুর পরে আপনি যেটা বলছেন, এটা তো আমি আপনার সাথে অবশ্যই একমত, জনগণকে আসতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলো যদি আপনি দেখেন, বিশেষ করে জনগণ যাদের উপর ভরসা করে আছে, তাদের ভূমিকাও কিন্তু রহস্যজনক। এটার থেকে আসলে উত্তরণের আমি আসলে কোনো সুযোগ দেখতেছি না। তো এ পর্যায়ে জনাব মজার মজার সাহেব, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো। আমি আসলে অনেক বক্তব্য বলে ফেলছি, মানে আবেগ থেকে। আপনি আমাকে বলছেন যে আমি নরম করে কথা বলি। আসলে যদি আপনি যদি আমার আবেগান্বিত হয়ে না বলেন, আপনি বলবেন না কেন? আপনি যদি আমার অ্যাক্টিভিটিস গুলা দেখেন, যে আমি সক্রিয় ভূমিকা পালন করতেছি, এবং আমি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, এবং মানুষের ভোটের অধিকার নিয়ে আমি কাজ করতেছি। আমি চাই বাংলাদেশে মানুষের, বর্তমান সরকার ক্ষমতায় থাকুক, জনগণের ম্যান্ডেট নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে এবং দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। এই দুই জিনিস যদি আপনি করতে পারেন, আপনি ক্ষমতায় থাকেন। এখানে তো আপনার সাথে আমাদের পার্সোনাল কোনো জেলাসি নেই। এখন যে জিনিসটা আমি আপনাকে জানতে চাইবো সেটা হচ্ছে যে আমি ইংল্যান্ডেরই উদাহরণ দিচ্ছি। যদিও অনেকে বলে যে আপনি ইংল্যান্ডের থেকে বাংলাদেশের সাথে কম্পেয়ার করতে পারবেন না, কিন্তু সিস্টেমটা তো আপনাকে ফলো করতে হবে। এই ইংল্যান্ডে যখন করোনার ভ্যাকসিন তারা ভ্যাকসিনেশন শুরু করলো, তখন কিন্তু তারা একটা ক্রাইটেরিয়া মেনটেন করলো, যে আমরা প্রথম পর্যায়ে টিকাগুলি দিব যারা ফ্রন্টলাইন যোদ্ধা, যারা ফ্রন্টলাইনে কাজ করে, তাদেরকে দিব। তারপরে পরবর্তীতে আমরা টিকা দিব যাদের বয়স 50-এর উপরে, তাদের থেকে আমরা শুরু করব। তারপরে আমরা দিব 40, তারপরে 30, তারপরে 20, এরকম তারা নিয়ে এসে আমাদের অলরেডি 80% ভ্যাকসিনেশন হয়ে গেছে। এখন শুধু আমাদের অ্যাডাল্টরা যারা 20-র উপরে, তাদের ভ্যাকসিনটা এই মাসের থেকে তারা শুরু করবে। তার উপরে যারা, সবাই আমাদের ভ্যাকসিন হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ প্রথম পর্যায়ে ভারত থেকে যে ভ্যাকসিন গুলা নিয়ে আসলো, সেই ভ্যাকসিন গুলা ডিস্ট্রিবিউট করলো কি সরকারের আপনার প্রভাবশালী পরিবার বা সরকারের পার্ট যারা আছে, বা আরো যদি ক্লিয়ার করে বলি, মন্ত্রী, এমপি, তাদের পরিবার, চাকর বা কর্মা, ড্রাইভার, সবাইকে দিল। এবং জেনারেলি তারা ভ্যাকসিন প্রয়োগ করা শুরু করলো। সেখানে দেখলাম যে 22 বছর ছেলেরাও ভ্যাকসিন নিচ্ছে। সে পর্যায়ে আপনি কোনো মানে সঠিক কোনো ডিস্ট্রিবিউশন করতে পারেন নাই, আপনি গণহারে ভ্যাকসিন দিচ্ছেন। এখানে সেই প্রথম ডোজ দেওয়ার পরে আপনার এখন দেখা যায় দ্বিতীয় ডোজের জন্য
13.5 লক্ষ লোক অপেক্ষা করছে। এখন যদি আপনি আপনি তো পাচ্ছেন না, বা অক্সফোর্ডের টিকা আপনি পাচ্ছেন না, ভারত দিচ্ছেন না, তো এখন আপনি এই 13.5 লাখ লোককে কিভাবে ভ্যাকসিন দিবেন দ্বিতীয় ডোজ? আপনার বিশ্লেষণ। না, এই প্রশ্নটা তো আমাকে না করে আমি সরকারকে করা উচিত। আমরা পাচ্ছি না, সরকারের সবার সাথে যোগাযোগ করি, আমি সবার সাথে পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করি, কেউ রাজি হয় না কথা বলতে। না ঠিক আছে, কিন্তু এইটা তো ঠিক আমি তো উত্তর দিতে পারবো না, এটা আমার না, আপনার আপনার বিশ্লেষণটা কি, সরকার এটাকে কিভাবে ইয়ে করবে? আমি আপনাকে আপনার আগের যে আলোচনাতে যে আপনি আবেগে যত কথা বলেছেন আমি অ্যাপ্রিসিয়েট করি আপনাকে। আমি ভালোই হলো আপনাকে আমি একটুখানি বোধহয় একটুখানি খোঁচা দিয়ে খারাপ হয়নি কাজটা, তাই কিছু আপনার কথা শুনতে পেয়েছি, আমি মনোযোগের সঙ্গে শুনেছি। আপনারা যারা বাইরে আছেন মনোযোগের সঙ্গে শুনেছি। তো আমি সেখান থেকে ধরে 2-3টা কথা যাতে আপনার দর্শকরা আমাকে বুঝতে পারেন ভালো হয়। প্রথমত মনে করেন যে কোনো দেশের পরিবর্তনগুলো বড় পরিবর্তন, বিশেষ করে আমাদের মতো দেশ যেগুলো কলোনিয়াল দেশ অন্তর্ভুক্ত ছিল, পরিবর্তনগুলো এসছে বাইরে যারা থাকে, এই দেশের বাইরে যারা থাকে তাদের মোবিলাইজেশন, তাদের অ্যাক্টিভিটির উপরে অনেকাংশে নির্ভর করে, কারণ তারা তুলনামূলকভাবে স্বাধীন। সেটা নিয়ে ভিয়েতনামের যুদ্ধ বলেন, যে কোনো যুদ্ধ, অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টের কথা বলেন, যারা এই এনলাইটেন দেশগুলোতে তথাকথিত আধুনিক যেতে যে রাষ্ট্রগুলোকে বলছি, যেসব দেশগুলোতে একটা বিপ্লব হয়ে গেছে। আপনি ভোট না, কিন্তু আপনি একটু একটা কথা বলছেন, ভোটের কথা বলছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বলুন কি আপনাদের ওখানে ক্রমওয়েল বিপ্লব যেটা হয়েছে, কেমন যেটাকে আমরা বলি যে ডেমোক্রেটিক রেভলিউশন, এটা কিন্তু ভোটের মাধ্যমে হয় নাই। ফরাসি বিপ্লব ভোটের মাধ্যমে হয় নাই, এটা সশস্ত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। তো এখন দেখেন, আমি যদি আপনাকেও একটা মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি আকারে যদি গণ্য করি, তাহলে দেখুন আপনার চিন্তাটা কিন্তু এখনো ভোট কেন্দ্রিক, কিন্তু আপনি আসেন কিন্তু ইংল্যান্ডে। আমি আমি কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি যদি ভোট কেন্দ্রিক চিন্তা করেন, আবার যদি হিস্ট্রি, আমাকে আপনি হিস্ট্রির একটা লেসন নিতে বলছেন, আমি তো হিস্ট্রি নিতে দাঁড়িয়ে আছি। হিস্ট্রি লেসন হচ্ছে যে মার্কিন রেভলিউশন বলি কি ফরাসি বিপ্লব বলি, এটা সশস্ত্র কায়দা হয়েছে। 1971 সালে যে আমরা আমাদের দেশ স্বাধীন করেছি, এটা কিন্তু ভোট দিয়ে করি না, ভোট দিয়েছি আমরা, কিন্তু ভোটে কাজ হয়নি, আমাদেরকে সশস্ত্র পথে যেতে হয়েছে। ফলে যতক্ষণ পর্যন্ত না আমরা আপনাদের মধ্যে মধ্যবিত্ত শ্রেণী যারা আছেন বিদেশে, আমাদের চেয়ে প্রিভিলেজ জায়গায় আছেন, কথা বলতে পারেন পরিষ্কার ভাবে। আপনারা যদি পরিষ্কারভাবে কথা না বলতে পারেন, আপনি কি আশা করেন বাংলাদেশের পরিবর্তন হবে? আপনি সবচেয়ে একটা মেধাবী একটা মানুষ আমার সঙ্গে কথা বলছেন, আমি এইটা প্রথম আমার না, আমি আমাকে এটা বলবো না, আমি খুবই ক্ষুদ্র জ্ঞানী একজন মানুষ। আপনি রিপ্রেজেন্ট করেন তাদেরকে। আমরা তো সেই ক্লাস, আমি প্রিভিলেজ ক্লাসের মধ্যে পড়ি, আমি তো আমাকে বাদ দেবো না, আমি আমার প্রিভিলেজ ক্লাসের মধ্যে পড়ি। ফলে আমার বিবেকে যেটা বলে সেটা আমি খোলা মনে বলবো। আমাদের কেউ জিজ্ঞেস হয় বাংলাদেশের পরিবর্তন কিভাবে হবে, আমি যে না, ভোটের মাধ্যমে এটা হবে না। কারণ যে কোনো রাষ্ট্রকে কনস্টিটিউট করা, গঠন করার কাজটা, এটা একটা কঠিন আত্মত্যাগের ব্যাপার। সেখানে বহু লোক শহীদ হয়, বহু লোক প্রাণ দিতে হয়। এটা একটা জাতি গঠে উঠে এর মধ্য দিয়ে। 71 আমাদেরকে জাতি গঠে উঠেছে এর দ্বারা। কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে তো দীর্ঘ সময় তাদেরকে গৃহযুদ্ধ করতে হয়েছে। আপনি এগুলো হিস্ট্রিগুলো আমাদেরকে বুঝতে হবে। আজকে উপমহাদেশের হিস্ট্রিতে আমরা যেখানে ঢুকে পড়েছি, এই হিস্ট্রিটা আগামী দিনে ব্লাডি হবে, আপনি চান বা না চান। আমি একটা অতি ক্ষুদ্র মানুষ, আমার বুদ্ধি দ্বারা বুঝি এটা একটা রক্তাক্ত অধ্যায়ের ভেতর দিয়ে যাবে, এবং এটা শুধুমাত্র বাংলাদেশের সীমান্তের মধ্যে থাকবে এটা আমি মনে করি না। পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে তাকান, ভারতের রাজনীতির দিকে যদি তাকান, উত্তর পূর্ব ভারতের রাজনীতির দিকে তাকান, এবং চীনের উত্থানের দিকে যদি আপনি তাকান, আপনি এটা খুব দ্রুত বেগে ম্যাচিউর হয়ে যাচ্ছে। ফলে আমরা তৈরি কিনা, আমরা যারা বুঝি বা পড়াশোনা করতে পারি, কিছুটা খোঁজ খবর রাখতে পারি, কিছুটা বিশ্লেষণ করতে পারি, আমরা আগামী দিনটা দেখতে পাচ্ছি কিনা, এটা খুব ম্যাটার করে বাংলাদেশের জন্য। ঠিক আছে না? সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন, আমরা প্রসঙ্গে থাকি তাহলে, কোভিড-19 একটা খুবই শিক্ষণীয় ব্যাপার। কোভিড-19 সাংঘাতিক শিক্ষণীয় ব্যাপার। এই কোভিড-19 আমরা আরেকটা আন্তর্জাতিক পরিস্থিতি দেখছি, বাস্তবতা যেটা একদম নতুন, যেটা এর আগে ছিল না। সেটা হলো এই যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তারা তাদের একটা ক্ষমতা পাল্টা রাষ্ট্রগুলোর পাশাপাশি তারা তৈরি করছে, এবং সেটা তারা প্রয়োগ করছে মূলত WHO এর মধ্য দিয়ে। ঠিক আছে? WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রভাব, হ্যাঁ, সেটা যে আমরা বিল গেটস থেকে আরম্ভ করা বিভিন্ন কোম্পানিগুলো, তাদের স্বার্থেই তারা এই কাজগুলো তারা করছে। এমন কোন টেকনিক্যাল রিসার্চ নাই এখন টেকনোলজিক্যাল ক্ষেত্রে যেখানে কোম্পানিগুলো ইনভলভ নাই।
এবং তারা বিশ্বাস করে প্রত্যেকটা এই কোম্পানিগুলো, বিল গেটস থেকে আরম্ভ করে আপনি যতগুলো বড় বড় কোম্পানি কথা ধরেন, বেশিরভাগ ব্যাংক যারা নিয়ন্ত্রণ করে, টাকা যারা নিয়ন্ত্রণ করে, তারা বিশ্বাস করে যে তারা তাদের দেশে বসে টেকনোলজিক্যালি তারা সারা দুনিয়াকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে। আপনি কথাটা খেয়াল করবেন। জি, এবং তারা সাকসেসফুল হয়ে গেছে এই 5Gর মাধ্যমে সারা ওয়ার্ল্ডে। না, সেটা আমরা পরের প্রসঙ্গ, আমি সেটা আমরা পরে কথা বলবো। জি, আপনি জেনারেল কথাটা আমরা আগে আসি, যে তারা মনে করে যে তারা করতে পারবে, তারা নিয়ন্ত্রণ করতে পারবে একটা, এবং এটার মডেল যে গ্লোব আকারে হাজির সেটা হচ্ছে চীন। কারণ চীন দেখিয়েছে কি করে নিয়ন্ত্রণ করে একটা সমাজকে নিয়ন্ত্রণ করে শাসন করা সম্ভব। তারা চীন ইজ এ ভেরি গুড মডেল ফর দ্য ওয়েস্ট, পশ্চিমাদের জন্য। খেয়াল করেন, কিন্তু পশ্চিমা চীনের মধ্যে যেমন একদিকে আপনার বিরোধিতা আছে, একই সঙ্গে তাদের সঙ্গে মিত্রও আছে। আমেরিকান এই ভ্যাকসিনের ইনভেস্টমেন্টের বড় একটা টাকা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীনে ইনভেস্টেড হয়েছে। ফলে আমরা তৃতীয় বিশ্বের তা আছে না, ছাগলের 3 নম্বর বাচ্চা খাই লাফায়, আমাদের হচ্ছে এই অবস্থা, যেহেতু আমরা রিয়েলিটি সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। ফলে এই জায়গাতে যদি আমরা বুঝি, তাহলে আমরা বুঝতে হবে যে রাষ্ট্র ব্যবস্থা, আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থাটা দুর্বল। এটা যে উদ্দেশ্যে 1940 সালের দিকে, দশকের দিকে তৈরি হয়েছিল, সেই উদ্দেশ্যটা এখন ব্যর্থ হয়েছে এবং ক্ষয়ে গিয়েছে। এবং সারা বিশ্বের লড়াইটা এখন জনগণ বনাম বহুজাতিক কোম্পানিতে রূপান্তরিত হচ্ছে। আমি আবার বলি, আপনার দর্শকরা যেন ভালো করে বুঝতে পারে আমাকে, এটা জনগণ বনাম বহুজাতিক কোম্পানি এই লড়াইতে পরিণত হয়েছে। জনগণ বনাম রাষ্ট্র না, জনগণ বনাম বহুজাতিক কোম্পানি। এর ভিত্তিতে জনগণের সঙ্গে অ্যালায়েন্সটা, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের অ্যালায়েন্স, বাংলাদেশের জনগণের সঙ্গে মায়ানমারের জনগণের অ্যালায়েন্সটা গড়ে উঠবে। কিন্তু এই অ্যালায়েন্স যেন গড়ে উঠতে না পারে, তার জন্য হিন্দুত্ববাদ, নানান রকম জাতিবাদ, নানান রকম ইসলামপন্থা, নানান রকম বৌদ্ধ জাতিবাদ, এগুলা গড়ে উঠবে। এটা করার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার জনগণকে বিভক্ত রাখা, উপমহাদেশের জনগণকে বিভক্ত রাখা, যেন তারা ইউনাইটেডলি এইসব কোম্পানিগুলোর বিরুদ্ধে তারা লড়াই করতে না পারে। তাহলে আমাদের ফান্ডামেন্টাল প্রবলেমটা হচ্ছে গ্লোবাল ক্যাপিটালিস্ট সিস্টেম, এই যার অধীনে রাষ্ট্রগুলো যার অধীনস্থ হয়ে গেছে। আগে রাষ্ট্রগুলোর মধ্য দিয়ে গ্লোবাল ক্যাপিটাল সারা দুনিয়াতে আধিপত্য বিস্তার করেছে। এখন রাষ্ট্র তার কাছে বাধা, রাষ্ট্রটাকে সে টিকিয়ে রাখবে যাতে র্যাব থাকতে পারে, বিচার ব্যবস্থা থাকতে পারে, আপনাকে দমন করতে পারে। কেমন এটা সে করবে, আপনার রাষ্ট্র দিয়ে আপনাকে এগুলো করবে। রাষ্ট্রকে তার দরকার, সে ফেলে দেবে না, কিন্তু রাষ্ট্রকে ব্যবহার করবে একটা সিকিউরিটি স্টেট হিসেবে। আপনাকে বলবে তোমার নিরাপত্তা দিচ্ছি, কিন্তু আসলে কিন্তু আপনার নিরাপত্তা হরণ করার জন্য, আপনাকে নিয়ন্ত্রণ করবার জন্য তারা এটা করবে। আর বাংলাদেশের ক্ষেত্রে, এই কথা বলে শেষ করি আমি, বাংলাদেশের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি কাঁটা তারের বেড়ার অধীনে আছেন, ভুলে যাবেন। কাঁটা তারের বেড়া কিন্তু চতুর্দিকে, আপনার একদিকে সমুদ্র, আপনি যাবার কোনো উপায় নেই। আপনি এখানে সস্তা শ্রম সাপ্লাই করবেন, এটা আপনার নিয়তি হয়ে গেছে। আপনি সস্তা শ্রম আপনার দেশের ভেতরে বিক্রি করবেন গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোর কাছে, আর অথবা বিদেশে পাঠাবেন সস্তা শ্রমগুলা। এবং বিদেশে আপনি এখন আর যেতে পারবেন না যদি না আপনি ওদের দেওয়া ভ্যাকসিন আপনার মধ্যে না থাকে। এবং সেই ভ্যাকসিন অনেকে বলছে এটা কতটুকু টেকনিক্যালি ফিজিবল আমি এখনো যথেষ্ট গবেষণা করে দেখিনি, কিন্তু আমি এটা একেবারে ফেলেও দিচ্ছি না। ওটা সেটা হলো এই ভ্যাকসিন এট দ্য সেম টাইম তাদের টেকনোলজিক্যাল কন্ট্রোলের অংশ। কারণ আপনি আপনার ইনফরমেশন কি, আপনি কি করতে পারেন, কি ব্যাপার, সবই কিন্তু এই ভ্যাকসিনের সঙ্গে। এক্স্যাক্টলি, এটা আমিও দেখছি। আচ্ছা, এটা এই ফলে এখন খেয়াল করবেন যে কোম্পানিগুলো ম্যাসিভ ক্যাম্পেইন করতেছে যে ভ্যাকসিন সম্পর্কে অনেক ভুল তথ্য আছে, জনগণ এই জন্য গ্রহণ করছে না, ঠিক আছে না। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো যে ভ্যাকসিন নিয়ন্ত্রণের একটা হাতিয়ার। ভ্যাকসিন হচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো সারা দুনিয়ার জনগণকে টেকনোলজিক্যালি নিয়ন্ত্রণ করবার হাতিয়ার। আর যে জনগণ যদি তেড়িবেড়ি করে, তাহলে ওদের কাছে বোমা আছে, নাগাসাকিতে বোমা ফেলতে ওরা মোটর দ্বিধা করে না, ওদের একবারে হাত কাঁপে না। লক্ষ লক্ষ লোকের মধ্যপ্রাচ্যে তারা মেরে ফেলছে, রিফিউজি বানিয়ে ফেলছে, তাদের দয়াময় কিছু নেই। আপনি ভাববেন না দেখো দয়া করে আপনাকে মাফ করে দেবে। ফলে আমি বাংলাদেশের জনগণকে করজোড়ে একটা কথাই বলবো যে বাবারা জেগে ওঠেন যদি বেঁচে থাকতে চান,
যদি আপনারা বেঁচে থাকতে চান, অন্য কথা বাদ দেন, কি করতে পারেন বলতে পারবো না, যদি বেঁচে থাকতে চান শুধুমাত্র জেগে ওঠেন। আর বাংলাদেশে যারা ধনী শ্রেণী আছে, নিজেদেরকে প্রিভিলেজ মনে করে, তাদেরকেও বলি আপনাদের কিন্তু কোনো রক্ষা নেই। ভাববেন না যে আপনার খুব গ্রহণযোগ্য, কারণ আপনাদের গায়ের চামড়া কালো এবং আপনাদের অনেকের নাম মুসলমান, ইসলামী নাম আছে আপনাদের সঙ্গে, ফলে আপনারা এমনিতে কন্ডেমড। ফলে আপনারা যদি কিছু দাঁড়াতে চান, প্রথম কাজ হচ্ছে দেশকে ঠিক করা। দেশকে ঠিক করা মানে হচ্ছে দেশকে নতুন করে গড়া, এবং নতুন করে গড়তে হলে আমাদেরকে নতুন অনেক কিছু করতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এটা ভোটের দ্বারা হবে না, এই কথা বলে লাভ নাই। এটা তো এর আগে চেষ্টা করেছে জনগণ, তো বিশ্বাস করেছিল ভোটের দ্বারা। তারা যখন ভোটের দিয়ে করেছেন আপনি, তখন ভোটে কাজ হয় নাই, তখন আপনি তত্ত্বাবধায়ক সরকার বানাচ্ছিলেন, তবুও জনগণ রাজি ছিল। এটাও তো ক্ষতিকর ছিল, রাষ্ট্র তো থাকে না তত্ত্বাবধায়ক থাকার কারণে। আপনি নির্বাচন কমিশন আছেন, তত্ত্বাবধায়ক সরকার লাগবে এই জন্য, এটাও বাংলাদেশ জনগণ রাজি ছিল, এটাকেও আপনি ধ্বংস করে দিলেন। তা আপনি এখনো বলতেছেন ভোট হবে, ভোটের দ্বারা পারবেন, এটা সম্ভব না, এটা হবে না। ফলে এই ইলুশন, হ্যাঁ, এই ইলুশন মাথা থেকে সিস্টেম চেঞ্জ করতে হবে, সিস্টেমের বিরুদ্ধে সবাইকে। আরে ভোটের কথা আপনি কইছেন, আমি কই নাই। না, আমি বলছি আপনি যখন, আমি বলছি ভোটের কথা, কিন্তু সিস্টেম চেঞ্জ করে আপনাকে ভোটে আনতে হবে। সেটা পরে, সেটা পরে, আগে আমাদের সিস্টেম চেঞ্জ করতে হবে। যারা আপনার প্রতিবন্ধকতা, আপনার সমাজে আপনাকে পরিবর্তনের প্রতিবন্ধক যারা, তাদের সঙ্গে লড়াইটা তো আপনি ফেলে দিতে পারবেন, এই লড়াই তো বাস্তব। তাই ওরা তো লড়তেছে আপনার বিরুদ্ধে, ফলে আপনি তাদেরকে বাদ দিয়ে তো কিছু করতে পারছেন না, করতে পারবো না। সেই জন্য বলছি আমাদেরকে যেটা বলার দরকার নেই সেটা আমাদের বলার প্রয়োজন নেই। আমাদেরকে ভাবতে হবে যে কি করে বদলাবো, আমরা বদলাবার পথগুলো কি, তার কৌশলগুলো কি, তার নীতিগুলো কি হবে, কি করে আমরা কাছাকাছি আসবো। এই যে আপনার বিভিন্ন রকম ডান বাম ভাগে ভাগ হয়ে আছি আমরা, ঠিক আছে না, এটা আমরা কাছাকাছি কি করে আসবো, আমাদের কমন ইন্টারেস্ট গুলো কি, সেই কমন ইন্টারেস্টের জায়গায় একটা গণ ঐক্যের জায়গা তৈরি করতে হবে, একটা গণশক্তির জায়গা তৈরি করতে হবে। তারপরে আমরা হয়তো সামনে এগোতে পারবো। হয়তোবা কোভিড-19 আমাদেরকে সেই অভিজ্ঞতা দেবে, হয়তোবা কোভিড-19 এই দুর্দশা আমাদেরকে ভাবতে বাধ্য করবে যে এইটা বাঁচবার উপায়টা হচ্ছে একটা রাজনৈতিক সমাধান, এটা শুধুমাত্র একটা ওষুধ পাওয়া বা ভ্যাকসিন দেওয়ার ব্যাপার নয়। জি জি, ধন্যবাদ জনাব ফরহাদ মাহমুদ। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। তো আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, দীর্ঘ সময় দিয়েছেন, এই জন্য আসলে আমরা কৃতজ্ঞ। আপনার কাছ থেকে শেষ যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে যে গত 12 বছর থেকে যে বিষয়গুলো আমরা দেখে আসতেছি সেটা হচ্ছে যে নামে বেনামে যে টাকা পাচার করা হচ্ছে বিদেশে, এবং সে বিষয়ে দুর্নীতি দমন কমিশন আসলে কার্যত কোনো ভূমিকাই রাখতেছে না। তারা বলতেছে যে এগুলি তারা ইনভেস্টিগেশন করছে, তারা আসলে কিছু পায় নাই। আমরা দেখলাম আবার উচ্চ আদালত 43 জনের একটা লিস্ট চাইছে, যেটা পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে তার কাছে একটা লিস্ট আছে 43 জনের। সেই 43 জনের লিস্ট উচ্চ আদালত চাইছিল, কিন্তু আবার পরক্ষণে সরকার বলছে যে না, এগুলি দেওয়া যাবে না, এগুলি প্রচার করা যাবে না। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই মানি লন্ডারিংটা এত সহজে বাংলাদেশ থেকে কিভাবে হচ্ছে, এত সহজে কিভাবে তারা এটা করতেছে? এটা ধরুন জেনারেলি পাবলিক অথরিটির অভাব একটা, এবং একটা শব্দ হয়তো আপনি শুনেছেন, এটাকে বলে মাফিয়া তন্ত্র, বলে মাফিয়া স্টেট। মাফিয়া স্টেটের নেচারটা হচ্ছে এই যে সারা দুনিয়াতে যখন ইকোনমিক ক্রাইসিস চলে, মানে প্রথাগতভাবে বড় বড় কোম্পানিগুলো বা ব্যবসায়ীরা মুনাফা কামাতে পারে না, তখন মাফিয়া গ্রুপ যারা ইলিগাল অপারেশন করে তারা তখন ইলিগাল ব্যবসাতে তারা জড়িয়ে পড়ে। তো বাংলাদেশও, এবং তারা যায় সেসব দেশগুলোতে যেসব দেশগুলোতে ইলিগাল কাজ করা সহজ, এবং সেক্ষেত্রে তারা প্রশাসন বলুন, এই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলুন, যাদেরকে তারা টাকা দ্বারা তারা খুব সহজে তারা কিনতে পারে। তো এই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশে গত এই অন্তত একটা দশক ব্যাপী একটা শক্তিশালী কয়েকটা মাফিয়া গ্রুপ গড়ে হয়েছে। তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে অর্থনৈতিক ক্ষেত্রে তাদের আধিপত্যের জন্য এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে তাদের আধিপত্যের জন্য। ফলে আপনি যেগুলো দেখছেন যে এই রাষ্ট্র পারছে না করতে, তো তারা তো এই বাংলাদেশে আসছে, সেই রাষ্ট্রে যে রাষ্ট্রের পক্ষে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। ফলে আপনার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এটাই শুধুমাত্র আমি বলতে পারি যে আগামী দিনে বাংলাদেশের এই লড়াইটা মূলত জনগণের সঙ্গে, যখন আমরা বলি যে এই বহুজাতিক কোম্পানি বা বলি বা ব্যবসায়ী মুনাফাকারী প্রতিষ্ঠান দ্বারা বলি, এরা একই সঙ্গে এই লোকগুলোই
যারা মূলত বাংলাদেশ থেকে সম্পদ লুণ্ঠন করছে, শুধু টাকার ব্যাপারে নয়, বিভিন্ন ক্ষেত্রে তারা সম্পদ লুণ্ঠনের কাজে তারা জড়িত। টাকা রূপে হোক, অন্য রূপে হোক। টাকাতে সহজ, কারণ আজকে টাকা তো অ্যাকাউন্টস এর ব্যাপার। আপনি ব্যাংকে আপনি একটা হিসাব রাখলেন, সংখ্যা ওটা একটা জাস্ট ইলেকট্রনিক্যালি সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে 8টা ব্যাংকের মধ্যে। এই তো ব্যাপার। ফলে ডিজিটালি এখন টাকা ট্রান্সফার করা, টাকা চুরি করা, আগে তো আপনার ব্যাগে করে নিতে হতো, এখন ব্যাগে করে নিতে হয় না। ঠিক আছে? ফলে এটা ইনফ্রাস্ট্রাকচার গুলো তৈরি হয়েছে টাকা পাচার করবার, এগুলো আগের চেয়ে অনেক শক্তিশালী। একটা বাংলাদেশের মতো একটা দেশের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা এত সহজ নয়। আর দ্বিতীয়ত, বাংলাদেশ যদি কালকে একটা বিপ্লবী সরকারের প্রতিষ্ঠিত হয়, তার জন্য এটা একটা বিরাট ধরনের চ্যালেঞ্জ হবে। মানে তারা স্ট্যাবিলিটির কাজও দাঁড়াবে মূলত কি করে এটাকে তারা মোকাবেলা করবে, তাদের স্ট্যাবিলিটির সঙ্গে যুক্ত। জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে শেষ পর্যায়ে, আমি দর্শক থেকে অনেকেই প্রশ্ন করছেন আপনাকে যে স্যারকে তারা পাইছেন, স্যারের সাথে কাছ থেকে কিছু তারা শুনতে যাচ্ছেন। আমি একজন দর্শকের একটা প্রশ্ন নিচ্ছি, আপনাকে আপনার সাথে শেয়ার করছি, দয়া করে একটু উত্তর দিয়ে দিবেন, তারপর আমরা অনুষ্ঠান শেষ করে ফেলবো। একজন দর্শক জানতে চাচ্ছেন যে কৃষি ব্যবস্থা ধ্বংসের সাথে স্বাস্থ্য খাতের উপর কিরূপ প্রভাব বিস্তার করে, কিংবা কৃষি ও স্বাস্থ্যের একটা সম্পর্ক আছে, সেটার বিশ্লেষণটা যদি আপনি করেন প্লিজ। আমি অসম্ভব খুশি হয়েছি, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। শুনুন, কৃষি মানেই স্বাস্থ্য, সম্পর্ক মানে কি? কৃষি মানে স্বাস্থ্য, ঠিক আছে তো? এবং আজকাল যারা সায়েন্টিস্ট তারা বলেন এগ্রিকালচার ইজ হেলথ। মানে কৃষিতে যদি আপনি বিষ ব্যবহার করেন, কৃষি যদি আপনি ধ্বংস করে দেন, পুষ্টিগত মান যদি কমে থাকে যায়, তাহলে স্বভাবতই আপনার স্বাস্থ্য খাতের অবস্থা সমান বিপর্যয়ের মধ্যে পড়বে, আপনার স্বাস্থ্য খারাপ হবে। যেমন ছোট দু একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা যে সাদা চাল খাই বা মিনিকেট টাইপের যে চালগুলা খাই, বাংলাদেশের ডায়াবেটিসের প্রধান কারণ কিন্তু এটা। বাংলাদেশের প্রধান যে অসুখ সেটাকে বলে এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ, মানে ইনফেকশন না, কিন্তু নন কমিউনিকেবল ডিজিজেরই পরিমাণ যে 100 জনের মধ্যে 67 জন, বা বলতে পারেন প্রতি 10 জনের মধ্যে প্রায় 7 জন আপনার এই ধরনের অসুখে ভোগে। এবং এটাতে ভোগবার প্রধানতম কারণ হচ্ছে খাদ্য ব্যবস্থা। তো আপনি কৃষিতে যদি আপনি খাদ্য ব্যবস্থার দিকে যদি বিষ না কমান, কেমন, এবং জেনেটিক্যালি মডিফাইড যেসব খাদ্যগুলো কোম্পানিগুলো প্রচার করতে চেষ্টা করে, যেগুলো ক্ষতিকর আপনার জন্য, সেগুলো যদি বন্ধ না করেন, যেহেতু শরীরের স্বাস্থ্যের জন্য বিপর্যয় করে বলে বিভিন্ন রকম প্রমাণ আছে, বন্ধ না করেন, তাহলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে সুস্থ করার কোনো উপায় নেই। এখন আমি আমার নিজের অভিজ্ঞতা বলি, যারা কোভিড সম্পর্কে যারা জানতে চান, আমার নিজের অভিজ্ঞতা বলি। আমি একটা আন্দোলনের সঙ্গে যুক্ত, এটা কোনো নয়া কৃষি আন্দোলন, যার উদ্দেশ্য হচ্ছে কোনো বিষ এবং সার ছাড়া উৎপাদন করা। আমরা প্রায় 3 লক্ষ কৃষক পরিবার নিয়ে আমরা কাজ করি। আমি যখন কোভিড আক্রান্ত হয়েছি, কোভিড আক্রান্ত থেকে বেরিয়ে আসার পেছনে প্রধান যে ভূমিকা ছিল সেটা ছিল আমার খাদ্য ব্যবস্থা, খাওয়া। এবং আমি এখনো পর্যন্ত আমাদের যারা কর্মী বা আমার পরিচিত যারা যারা এখনো পর্যন্ত তারা তাদের যে ইমিউনিটি, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তারা ডেভেলপ করছেন, এটা নির্ভর করছে তাদের খাদ্য ব্যবস্থার সঙ্গে। ফলে খাদ্য ব্যবস্থাটা উনি ঠিকই প্রশ্ন করেছেন এবং অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন। এটা মূলত স্বাস্থ্য ব্যবস্থারই একটা অঙ্গ। হ্যাঁ, খাদ্য, সুস্থ নিরাপদ খাদ্য, পুষ্টিকর খাদ্য খাওয়ার অর্থ হচ্ছে নিজের স্বাস্থ্য বজায় রাখা বটে। এবং ফলে আমাদের কৃষি তো মেলা রূপান্তর করতে হবে, একটা নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে, পুষ্টিকর খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে। এখনকার যে আধুনিক কৃষি, বিষ কেন্দ্রিক, রাসায়নিক সার কেন্দ্রিক, মাটির তলা থেকে পানি তুলে আর্সেনিক যে বিষাক্ত করার যে ব্যবস্থা, এই ব্যবস্থা আমাদেরকে অবিলম্বে বন্ধ করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমার অনেক দর্শক আপনাকে অনেক প্রশ্ন করছেন, কিন্তু আসলে আমরা সময়ের অভাবে সেগুলি নিতে পারিনি। আর আমার অনেক দর্শক আপনাকে সালাম দিচ্ছেন, আপনার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছেন, এবং পরবর্তীতেও আমাদের চ্যানেলে আপনাকেও দেখতে চাচ্ছেন। অবশ্যই দর্শক, আমরা অন্য বিষয়ে অবশ্যই ওনাকে নিয়ে আসবো, এবং আপনাদের মতামত এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি থাকে স্যারের কাছে আপনারা করতে পারেন। নিশ্চয়ই আমি প্রশ্ন নিব, এবং স্যার আপনাদের প্রত্যেকের হতে দেওয়া সম্ভব হবে না, আমরা বেছে বেছে কিছু প্রশ্ন নিব এবং স্যার উত্তর দিবেন। সবাইকে ধন্যবাদ। জনাব ফুয়াদ মজুমদার, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ, আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার সাথে আসছেন। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও দেখা করব। আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমাদের অনুষ্ঠান শুনলেন এবং জনাব ফরহাদ মাজার আমাদের কে আমাদের অনেক প্রশ্নের সহজভাবে উত্তর দিচ্ছেন। নিশ্চয়ই আপনারা সেখান থেকে অনেক কিছুই অনুধাবন করতে পারছেন এবং আহ, আহ, করোনাকালীন যে বিষয়গুলো, টিকাপ্রাপ্তি, নিশ্চয়তা বা অনিশ্চয়তা, সব বিষয়েই উনি উনার বিশ্লেষণ দিচ্ছেন এবং আশা করি উনার কথা আপনারা বুঝতে পারছেন। যে বিষয়টা উনি গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে সবকিছুর আগেই আমাদেরকে, আমাদের যে একটা সিস্টেম আছে, দেশের যে সিস্টেম, সেই সিস্টেমটাকে আমাদের পরিবর্তন করতে হবে এবং সেই সিস্টেম পরিবর্তন করতে হলে জনগণকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে শিশু সমাজকে এগিয়ে আসতে হবে, মধ্যবিত্ত যারা আছেন সবাইকে এগিয়ে আসতে হবে। কিন্তু আজ পর্যায়ক্রমে কিন্তু আমরা সবাই কিন্তু এইটার এইটার ফল ভোগ করব। তো আমি সবাইকে বলবো যে আপনারা যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন, প্রতিবাদ করুন, অন্যায়ের প্রতিবাদ করুন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।